আসসালামু আলাইকুম স্যার। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই সামনে তাকালো কাব্য। আনাস হেসে তার দিকেই তাকিয়ে আছে। কাব্য গম্ভীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? কাব্য আনাসের হাস্যজ্জ্বল মুখের দিকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। কাব্যের এহেন দৃষ্টি দেখে আনাস কিছুটা থতমত খেল, সাথে অবশ্য অনেক ভয়ও করেছে। কাব্য ঘৃণাক্ষরে কিছু টের পেলে ওকে আস্ত রাখবে না, ওটা আনাস খুব ভালো করেই জানে। অন্যদিকে কাব্যকে পিছনে ফেলেই তিতলি একাই সামনে হেঁটে যাচ্ছে। কাব্য যে ওর আশেপাশে নেই সেটাও সে খেয়াল করেনি। চারপাশের মনোরম পরিবেশ আজকে তিতলির হৃদয় স্পর্শ করতে পারছে না। মেয়েটা যে সে কখন থেকেই মনমরা হয়ে একাই হাঁটছে, তার কানে শুধু বাজছে কাব্যের বলা কথাটা। তিতলি মুখ ফুলিয়ে একটা শ্বাস ফেলল। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, চারদিক থেকে শীতল হাওয়া বইছে, সূর্যের প্রখরতা নেই। বাতাসের দাপটে তিতলির মাথার ঘোমটা বারবার পড়ে যাচ্ছে, আর তিতলি বেখেয়ালি সেটাকে ঠিক করে যাচ্ছে। তিতলির অন্য মনস্ক থাকা অবস্থায় ওর সামনে হঠাৎ এসে দাঁড়ালো রাজীব। হ্যালো মিস, কেমন আছেন? তিতলি ব্রু কুঁচকে তাকালো। কোথা থেকে কোনো অচেনা এক ছেলে এসে জিজ্ঞেস করছে সে কেমন আছে। আশ্চর্য! তিতলিকে চুপ থাকতে দেখে রাজীব আবারও বলল। মিস বললেন না যে কেমন আছেন? তিতলি এবারও নিরুত্তর। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না সে। তিতলিকে এভাবে চুপ থাকতে দেখে রাজীব কিছুটা অপমানিত বোধ করল। নির্লজ্জের মতো রাজীব আবারও জিজ্ঞেস করলো। মিস আপনি কি কানে শুনতে পান না? রাজীবের এইবারের প্রশ্নের উত্তর না দিয়ে তিতলি ওকে পাশ কাটিয়ে যেতে নিল। তবে তার আগেই রাজীব লাফ দিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তিতলি এবার ভীষণ রেগে গেল। রাজীবের দিকে আঙ্গুল তাক করে কঠিন মুখে কিছু বলতে যাবে, তার আগে কোথা থেকে কাব্য হাওয়ার বেগে এসে রাজীবের কলার চেপে ধরল। আকস্মিক আক্রমণে রাজীব ও তিতলি উভয় চমকালো। রাগে কাব্যের কপালে শিরা উপশিরা ফুলে উঠেছে। চোখ দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরি লাভা বের হচ্ছে। কাব্য এমন রূপ কখনো দেখেনি তিতলি, যার দরুন ভয়ে কিছুটা পিছিয়ে গেল সে। এদিকে রাজীবের তো ভয়ে সারা শরীর কাঁপছে। রাজীব ভয়ে মিশ্রিত কণ্ঠে বলল। স্যার, আমি তো শুধু আপনার বোনকে জিজ্ঞেস করছিলাম ওনার কোনো অসুবিধা হচ্ছে না তো? তিতলি চোখ বড় বড় করে রাজীবের দিকে তাকালো। কি মিথ্যুক রে বাবা! কাব্য শান্ত হওয়ার বদলে রাজীবের কলার আরো জোরে চেপে ধরলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল। ও আমার বোন না, বউ হয় ইডিয়েট। আর ওর কোনো সমস্যা হলে আমি দেখব। তুই ওর সাথে কথা বলার কে? আর কখনো যদি ওর আশেপাশে দেখেছে তবে ৮ হাত মাটির নিচে তোকে দাফন করে দিয়ে আসবো। কাব্য রাজীবের কলার ছেড়ে ওকে সামান্য ধাক্কা মেরে বলল। যা এখান থেকে। আর ১ সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকলে তোর অবস্থা কী করবো আমি নিজেও জানি না। কাব্য থেকে সাড়া পেয়ে রাজীব ওয়াশরুমের দিকে দৌড় লাগালো। প্যান্ট বোধহয় সামান্য ভিজেই গিয়েছে। রাজীব চলে যেতেই কাব্য গরম চোখ তিতলির দিকে তাক করলো। প্রথমে তিতলি সামান্য ভরকালো, অতঃপর ভয়টা গিলে শীতল স্বরে বলল। এভাবে কেন তাকাচ্ছেন? কাব্য এক পা করে তিতলির কাছে এগিয়ে এলো। তিতলি শুষ্ক ঢোক গেল, তবুও এক চুলও নড়ল না। তার দৃষ্টি কাব্যর দিকে অবিচল। তবে তিতলির এই কঠোরতা বেশিক্ষণ টিকল না। কাব্য হুট করেই তিতলির দিকে ঝুঁকে ওকে কাঁধে তুলে নিল। হঠাৎ কি হলো তিতলির মাথায় ঢুকলো না। কিছুক্ষণ বাদ ব্যাপারটা বুঝতে পেরেই কাব্যের কাঁধ থেকে নামার জন্য তিতলি ছটফট করতে শুরু করলো। করছেন কি? আশেপাশে মানুষ দেখবে, নিচে নামান আমায়। কাব্য হাঁটতে হাঁটতে ভাবলেশীন উত্তর দিল। দেখলে দেখবে, সমস্যা কি? আমি কি মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাসর করছি যে কেউ দেখলে সমস্যা হবে? দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন আপনি, আগেই ভালো ছিলেন। মানিয়ে নাও। পারবো ওকে, আই ডোন্ট কেয়ার। তিতলি পা ছড়তে ছড়তে অস্থির স্বরে বলল। না, প্লিজ নিচে নামিয়ে দিন, মানুষ দেখলে কি ভাববে? কাব্য এবার হাঁটা থামিয়ে শান্ত স্বরে বলে উঠল। আর একটা কথা বললে আমি নিজে মানুষকে ডাক দিয়ে দেখিয়ে দেব। আপনি আসলেই একটা অসহ্য।
কাব্যর কথা বাড়ালো না, নিঃশব্দে তিতলিকে নিয়ে হোটেলে ঢুকে পড়ল। ওদের এই অবস্থায় কেউ না দেখলেও দেখে ফেলেছে ইফাত। বেচারা ঠোঁট ভেঙে বলল, ও আমার বউ, হোয়ার আর ইউ? রুমে ঢুকেই তিতলিকে কাঁধ থেকে নামিয়ে দিল কাব্য। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। তিতলি সামান্য কেঁপে উঠল। এত জোরে কেউ দরজা বন্ধ করে? কাব্য তিতলির কাছে এসেই ওকে দেয়ালের সাথে চেপে ধরল। তিতলির দুহাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে চেপে ধরে রেখেছে কাব্য। দৃষ্টি তার কঠিন। তিতলি ভয়ে ঢোক গিলল। কাব্য তিতলির সাথে আরেকটু চেপে দাঁড়ালো। কাব্যকে এত কাছে দেখে তিতলি এলোমেলো দৃষ্টি ফেলছে। কাব্য অপর হাত দিয়ে তিতলির চিবুকে উঁচিয়ে ধরল। অতঃপর চোখে চোখ রেখে বলল, ওই ছেলের সাথে তুমি কথা বলেছো কোন সাহসে? তিতলি প্রথমে নিজের সাফাই গাওয়ার জন্য মুখ খুলতে নিয়েছিল, পর মুহূর্তেই ভাবল সে কেন শুধু শুধু কৈফিয়ত দিতে যাবে। আমি যার সাথেই কথা বলি আপনার কি তাতে? কাব্যের রাগ দ্বিগুণ হলো। একই তো অপরাধ করেছো, আবার আমার মুখে মুখে তর্ক করছো কোন সাহসে? আমি কোনো অপরাধ করিনি। আর আমি যার সাথে ইচ্ছা কথা বলবো, ঘুরবো, খাবো, আপনার কি তাতে? আপনি তো আমাকে বউই মানেন না। আমাকে নিয়ে কেন আপনার এত এত চিন্তা এখন? মুখে ক্ষয় ফুটেছে? বেশি তর্ক করবে না তিতির, আমার পছন্দ না। তিতলি কাব্যের বাঁধনে বাধা থাকা অবস্থায় ফুপিয়ে কেঁদে উঠল। কাব্য বিচলিত হলো। তাড়াহুড়ো তিতলিকে ছেড়ে 2 কদম পিছিয়ে গেল। তারপর তিতলিকে শান্ত করার জন্য দূর থেকেই বলল, সরি তিতলি, সরি। প্লিজ কান্না থামো। দেখো আমি দূরে সরে এসেছি, প্লিজ ডোন্ট ক্রাই। কাব্য ভেবেছে হয়তো তার এত কাছে যাওয়া স্পর্শ তিতলির পছন্দ হয়নি, তাই মেয়েটা এইভাবে ফুপিয়ে উঠেছে। তিতলির অবস্থা দেখে কাব্য ভীষণ অস্থির হলো। মেয়েটার কান্নার মাত্রা বাড়ছেই। কাব্য আর নিজেকে আটকাতে পারল না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তিতলিকে বুকে জড়িয়ে নিল। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শান্ত হও, কিছু হয়নি, আর বকবো না, রিল্যাক্স। তিতলি তখনও অবিরাম কেঁদেই চলেছে। কাব্য বুঝতে পারছে না এভাবে কাদার কারণটা কি। সে তো বেশি কিছু বলেনি। কিছু বলার আগে মেয়েটা এইভাবে কেঁদে ফেলল। কিছু সময় ব্যয় হলো। তিতলি কিছুটা শান্ত হলো। ওর ইচ্ছে হলো না কাব্যর বুক থেকে সরে আসতে, কিন্তু কানের মধ্যে শুধু কাব্যের ওই কথাটাই ভাসছে। সে হাত দিয়ে কাব্যকে সরাতে চাইল, কিন্তু কাব্য সরল না। তিতলি কম্পিত স্বরে বলল, ছেড়ে দিন, আর আপনাকে বিরক্ত করব না। এখান থেকে যাওয়ার পর আমি গ্রামে চলে যাব। আপনার কাঁধে আর বোঝা হয়ে থাকবো না আমি। কাব্য তখনও তিতলির চুলের মাঝে বিলি কাটতে কাটতে শান্ত স্বরে বলল, ওখানে গিয়ে কি করবে? বিয়ের পর স্বামীর কাছে থাকতে হয়, জানো না? তিতলি বিড়াল ছানার ন্যায় কাব্যের বুকে মাথা রেখে বলল। আমার স্বামী তো আমায় ভালোবাসে না, বউ হিসেবেও মানে না। কাব্য মুচকি হেসে তিতলির মাথায় ঠোঁট ছুঁয়ে বলল। কে বলেছি বিড়াল ছানার স্বামী তাকে ভালোবাসে না? তিতলি ফট করে মাথা তুলে কাব্যের চোখে চোখ রাখল। আপনি সত্যি ভালোবাসেন আমায়? কাব্য দুষ্টু হেসে ওর দিকে তাকিয়ে বলল। বলে দেখাবো নাকি করে দেখাবো? মানে? কাব্য বাঁকা হেসে তিতলিকে পাজা কোলে তুলে নিল। কয়েক কদম এগিয়ে গিয়ে তিতলিকে বিছানায় শুয়ে দিল। কাব্যর ভাবসাব বুঝতে পেরেই তিতলি ধুকপুকানি বেড়ে গেল। সে কিছু বলার আগেই কাব্য ওকে বিছানার সাথে চেপে ধরল। অতঃপর সারফারাজ শেখ কাব্য দ্বিতীয়বারের মতো তার ব্যক্তিগত রমণ নিতে মত্ত হলো। ফের এক হলো দুটো দেহ। গত 3 দিনে বেশিরভাগ সময় কাব্য তিতলিকে নিয়ে রুমেই কাটিয়েছে। ফিরে আসার সময় তো ইফাত মুখ বাঁকিয়ে বলেই দিয়েছিল, ভাই আমরা এখানে ট্যুরে এসেছিলাম, তুই বোধহয় ভুলে সেটাকে হানিমুন বানিয়ে ফেলেছিস নিজের। কাব্যর কথায় পাত্তা না দিয়ে পাশ কেটে চলে গিয়েছিল। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়েছে ওদের। বাহিরের আবহাওয়া ঠান্ডা, আকাশে মেঘ কেমন গুড়মুড় শব্দ করছে। এদিকে ঘরের ভেতর 100 ডিগ্রি জ্বরে ভুগছে তিতলি। কাব্য কান্না করে ওকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। মাথায় জলপট্টি দিয়ে রেখেছে। জ্বর সামান্য কমতেই তিতলি আবদার করেছে সে ঝাল কিছু খেতে চায়। কাব্য চাইলে ওকে বাজার থেকে বিভিন্ন জিনিস এনে খাওয়াতে পারত, কিন্তু সে রিস্ক নিতে চায় না। বাইরের খাবার খেয়ে যদি মেয়েটা আরও অসুস্থ হয়ে পড়ে।
তাই কাব্য একে একে কিচেনে তিতলির জন্য ফুচকা, চটপটি, ঝালমুড়ি, ভেলপুরি বানাচ্ছে। তিতলির যা ইচ্ছে হবে তাই খাবে। এত কিছু একসাথে বানানো কি আর চারটিখানি কথা? বিছানার উপর এত রকমের খাবার দেখে তিতলির চোখ ছানা বড়া। ড্যাব ড্যাব করে একবার খাবারের দিকে তাকাচ্ছে তো আরেকবার কাব্যের দিকে তাকাচ্ছে। কাব্য নির্বাক হয়ে শুধু ওর কাণ্ড কলাপ দেখছে। তিতলির অবাকতার রেশ যেন কাটছেই না। সে সামান্য নড়ে চড়ে বসলো, অবাক কণ্ঠেই শুধালো। এত কিছু আপনি করেছেন? কাব্য তিতলির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তো তোমার কি মনে হয় পাশের বাড়ির শেওড়া গাছের তোমার পত্নী সতীন এসব করে দিয়েছে? আমার সতীন কেন হতে যাবে? আমার বরের বউ শুধু আমি। কাব্য বড় শ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে বলল, বেশি কথা না বলে খেয়ে বলো কেমন হয়েছে। আপনি খাইয়ে দিন না প্লিজ। তিতলির আবদার শুনে কাব্য গভীর অথচ শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো। কাব্যের দৃষ্টি দেখে তিতলি লজ্জাবোধ করলো, হয়তো একটু বেশিই বলে ফেলেছে। তিতলি কাব্যর থেকে দৃষ্টি নামিয়ে ফুচকার প্লেটের দিকে হাত বাড়িয়ে দিল। তিতলির বাড়িয়ে দেওয়া হাতটা কাব্য খপ করে ধরে ফেলল। তিতলি প্রশ্নবিদ্ধ নয়নে ওর দিকে তাকালো। কাব্য অপর হাত দিয়ে একটা ফুচকা তুলে ফট করে তিতলির মুখে পুরে দিল। পুরো ফুচকা মুখে ঢুকিয়ে দেওয়ার ফলে তিতলির দু গাল ফুলে উঠেছে। কাব্য সেদিকে তাকিয়ে মুচকে হাসল। কাব্যর হাসি দেখে তিতলি লাজে মাথা নত করে ফেলল। তিতলির খাওয়া শেষে কাব্য সব কিছু পরিষ্কার করে এসে ওর পাশে বসলো। তিতলি শুয়ে থাকা অবস্থায় ছটফট করেছে। কাব্য সেটা লক্ষ্য করে বলল। টনি হয়ে মুরগির মতো ছটফট কেন করছো? তিতলি ঠোঁট এলিয়ে হাসলো। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, পায়ের ব্যথা বিরক্ত লাগছে আমার। তিতলির কথা শেষ হতেই কাব্য পা জোড়া নিজের হাঁটুর উপর টেনে নিল। তিতলি ফট করে কাব্যর দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, এটা কি করছেন? আমার পায়ে কেন হাত দিচ্ছেন? ছাড়ুন। কেন? আমি পা ধরলে কি সমস্যা? আপনি তো আমার বড়। তো কি হয়েছে? যখন সারা শরীর স্পর্শ করি তখন তো বড় না যে আপনি আমার বড়। তাহলে এখন কেন চেঁচামেচি করছো? কাব্যের কথা শুনে তিতলির ইচ্ছে হলো লজ্জায় মাটি ফাঁক করে চলে যেতে। লাজে মেয়েটার গাল জাফরান রঙা হলো। কাব্য সেদিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। লজ্জা পেলে মেয়েটাকে কেমন আদরে আদরে লাগে। কিছুক্ষণ পিন পিন নীরবতা বিরাজ করলো রুমে। তিতলি লজ্জায় মুখ থেকে একটা কথা বের করেনি। না জানি আবার কিছু একটা বললে উল্টাপাল্টা কি বলে দেয় মুখের ওপর। হঠাৎ তিতলির মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে আর চোখে কাব্যর দিকে তাকালো। কাব্য তখনও তিতলির পা আর পায়ের পাতা সন্তর্পণে টিপে দিচ্ছে। এমন দৃশ্য দেখে তিতলির হৃদয় জুড়িয়ে গেল। একটা কথা জিজ্ঞেস করি? কাব্য তিতলির পায়ের দিকে তাকিয়ে থেকে সকাজ চালিয়ে যেতে যেতে বলল। তিতলি একটা শুষ্ক ঢোক গিলে বিনা দ্বিধায় ফট করে জিজ্ঞেস করে বসলো, আপনি আমাকে বউ হিসেবে মানতেন না কেন? আপনি কি অন্য কাউকে ভালোবাসছেন? তিতলির প্রশ্ন শুনে কাব্যের হাত থেমে গেল। খুব ধীরে চোখ তুলে তিতলির চোখে চোখ রাখলো। তিতলির বুক ধুকপুক করছে। কাব্যের উত্তর যেন না হয় সেটাই মনে মনে চাইছে। তিতলির দম বন্ধকর পরিস্থিতিতে কাব্য ফিচেল হাসলো। অন্য কাউকে ভালোবাসলে তোমাকে এভাবে আগলে রাখতাম? হতে পারে আমি আপনার দ্বিতীয় ভালোবাসা। কাব্য আবারও হাসলো। ভালোবাসা প্রথম দ্বিতীয় হয় নাকি বেগম? ভালোবাসার বসন্ত জীবনে একবারই আসে, প্রেম জীবনে বারবার আসে, কিন্তু ভালোবাসার ফুল হৃদয় একবারই ফোটে। বুঝতে পেরেছেন ম্যাডাম? কাব্য থেকে এমন প্রেম মিশ্রিত বাণী শুনে আবারও লাজে রাঙালো তিতলি। শরীরটা কেমন অসাড় অসাড় অনুভূত হচ্ছে। হাজারটা ভালো লাগার প্রজাপতি পেটের ভিতর ডানা মেলে উঠতে আরম্ভ করলো। তিতলি মাথা নত করে হাত কচলাচ্ছে। কাব্য হাঁটু থেকে তিতলির পা সরিয়ে ওর দিকে ঝুঁকে এলো। তিতলি এতক্ষণ যাবৎ খাটে হেলান দিয়ে আধশোয়া হয়েছিল। কাব্যকে নিজের এত নিকটে ঝুঁকে আসাতে দেখে সে সামান্য নিচু হলো, কিন্তু কাব্য সাথে সাথে তিতলির পিঠের নিচে এক হাত ঢুকিয়ে দিল। কাব্যর স্পর্শ পেতেই ওর শরীরটা শিরশির করে উঠল। কাব্য স্থির লাজে রক্তিম হয়ে ওঠা গাল টেনে বলল, কথায় কথায় এত লজ্জা পাও কেন বেবি? তোমার এই রক্তমাখা গাল দুটোর দিকে তাকালেই কামড়া খেয়ে ফেলতে ইচ্ছে করে। কাব্য তিতলির চোখে চোখ রেখে ফের বলল, জানো তিতির, আমি কোনোদিন নেশা ছুঁয়েও দেখিনি,
তারপর আমি জানি কিভাবে নেশা না করেও নেশা ধরে যায়। কিভাবে জানেন? কাব্য ঠোঁটের এক সাইড কামড়ে ধরে তিতলির গালে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, তোমার এই লাজে রাঙা টমেটো গাল দেখলে কেমন নেশা ধরে যায়, অন্তঃস্থল মাতাল মাতাল ফিল হয়। না আর সহ্য হচ্ছে না তিতলির। গায়ে মুড়িয়ে রাখা কাঁথাটা দু হাতে টেনে সাথে সাথে তিতলি মুখ ঢেকে ফেলল। আপনি আগেই ভালো ছিলেন, চুপচাপ থাকতেন। আর এখন সারাক্ষণ পচা পচা কথা বলে শুধু আমাকে লজ্জায় ফেলেন। তুমি স্বামীর সাথে পচা পচা কাজ করতে পারো, আর আমি বললেই দোষ? এ কেমন অবিচার বেগম। আপনি দূরে সরুন, আমার মনে হচ্ছে লজ্জা দিয়ে আমাকে মারা না অব্দি আপনি ক্ষান্ত হবেন না। কাব্য স্রেফ হাসলো, আর কিছু বলে মেয়েটাকে লজ্জায় ফেলতে চাইল না। সে মুচকি হেসে তিতলির কপালের ওপর থেকে কাঁথাটা সামান্য সরিয়ে নিজের অধর তিতলির ললাট ছুঁয়ে দিল। জ্বরের শরীরে কাব্যের শীতল ঠোঁটের স্পর্শ পেতেই তিতলির শরীরটা সামান্য ঝাঁকুনি দিয়ে উঠল। তিতলি এখন সুস্থ। কাব্য যেখানে যেভাবে যত্ন নিয়েছে, ভালো না হয়ে যাবে কোথায়? কিচেনে নিজের তৈরি গান গাইতে গাইতে রামেন রান্না করছে তিতলি। কাব্য রুমে কি যেন করছে। কাজের ফাঁকে তিতলির মাথায় একটা কথা স্মরণ এলো। এতদিন হয়ে গেল সে কন্টেন্ট বানায়নি। তিতলি চুলোর আঁচ সামান্য কমিয়ে মোবাইল আনতে দৌড়ে দিল। ফট করে রুমে ঢুকে মোবাইলটা হাতে নিয়ে চট করে বেরিয়ে গেল। কাব্য ওর যাওয়ার দিকে একবার তাকিয়ে নিজের কাজে মনোনিবেশ করলো। তিতলি মোবাইলের ক্যামেরা অন করে রান্না চালিয়ে যেতে যেতে বলল, হ্যালো গাইস, আমি সিয়া মেহজাবিন, তিতলি। চলে এলাম আবারও আপনাদের মাঝে। আজকে দেখাবো কেঁচো কিভাবে রান্না করতে হয়। প্রথমে সাদা কেঁচোগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নেব। কেঁচোগুলোকে এবার ভিন্ন মশলা দিয়ে রান্না করে খাবো। এই হয়ে গেল আমার লাল লাল রামেন কেঁচো। এখন ফটাফট ফুটফুট করে খেয়ে ফেলবো। ভিডিওটা স্টপ করে দিল সে। মুখে তার বিজয়ের হাসি। আজকে অনেকদিন পর শান্তি লাগছে। কাব্য পেছন থেকে ওর ওড়না টেনে নিজের মুখ মুছে নিল। ওড়নাটা ছেড়ে এবার তিতলিকে পেছন থেকে জড়িয়ে ধরল। তিতলি পেছনে না ঘুরে মুচকি হেসে বলল, কাজ শেষ? কাব্য ওর ঘাড়ে চিবুক ঠেকিয়ে ক্লান্ত স্বরে উত্তর দিল। চলুন, আপনার জন্য রামেন বানিয়েছি। তিতলি কাব্যকে ছাড়িয়ে এক হাতে রামেনের বাটি, অন্য হাতে কাব্যের হাত টেনে নিয়ে যেতে লাগলো। কাব্য ও বাধ্য ছেলের মতো ওর সাথে পা মেলালো। টেবিলের ওপর বাটিটা রেখে চেয়ার টেনে কাব্যকে বসিয়ে দিল। তিতলি রামেনটা বেড়ে কাব্যের সামনে নিয়ে মিষ্টি হেসে বলল, নিন, খেয়ে বলুন তো কেমন হয়েছে। কাব্য তিতলির থেকে চোখ সরিয়ে রামেন মুখে নিল। আজকে কোনো রূপ ঝাল হয়নি, ভালোই হয়েছে। কাব্যকে খেতে দেখে ফট করে কিচেন থেকে নিজের মোবাইলটা নিয়ে এলো। কাব্য তিতলিকে আসতে দেখে বলল, খরগোশের মতো এত লাফালাফি না করে এখানে বসো, খাবে। পরে খাবো, আগে আপনাকে এটা একটা জিনিস দেখাই। কি দেখাবে? সবুর করুন, দেখাচ্ছি। তিতলি কিছুক্ষণ আগে করা ভিডিওটা কাব্যকে দেখাতে আরম্ভ করলো। বেচারা কাব্য সবেমাত্র রামের মুখে দিয়েছিল। তিতলির উদ্ভট বিভিন্ন ভিডিও দেখে ওর খাবার মুখে রয়ে গেল। না ফেলতে পারছে, না গিলতে পারছে, আর না চিবোতে পারছে। কাব্যের মুখের এক্সপ্রেশন দেখে তিতলি খিলখিলিয়ে হাসতে শুরু করলো। কাব্যর মুখের অবস্থা দেখার মতো। তিতলির হাসি দেখে কাব্যের ব্রু কুঁচকে গেল। কোনো রকমে খাবারটা গিলল সে। কাব্য মাথা উঠালো, তিতলির দিকে তাকিয়ে বলল, একটা জিনিস খেয়াল করেছো তিতির? কোন জিনিসটা? আমি বসে আছি আর তুমি দাঁড়িয়ে আছো। তিতলি ব্রু কুঁচকে বলল, হ্যাঁ, সেটা তো আমি জানি। এখানে খেয়াল করার মতো কি আছে? কাব্যের ঠোঁট প্রসারিত হলো। তুমি দাঁড়িয়ে আছো, তারপরও হাইটে আমি তোমার চেয়ে লম্বা। সাথে সাথে তিতলির হাসি মিলিয়ে গেল। মুখটা থমথমে আকার ধারণ করেছে ইতিমধ্যে। এবার কাব্য রুম কাঁপিয়ে শব্দ করে হেসে ফেলল। কাব্য হাসি দেখে তিতলির ভীষণ রাগ হলো। পরক্ষণেই দুষ্টু হেসে বলল, এত লম্বা হয়ে কি লাভ? সেই তো মাথা ঝুঁকে আমার সাথে কথা বলতে হয়। সেটাই তো তোমার জন্য কত জায়গা যে আমার ঝুঁকতে হয়। মানে? তিতলি বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে বলল, চলাফেরার ক্ষেত্রে কথা বলেছেন, ইডিয়েট। সন্ধ্যায় পড়ার টেবিলের সামনে বসে আছে তিতলি। কিছুক্ষণ কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। কখনো বইয়ে আঁকিঝুঁকি করছে, আবার কখনো মনের দুঃখে গান গেয়ে চলেছে। এখন যদি কাব্য পড়ার ধরে তাহলে সে কি করবে?
একটা পড়াও তো শেষ সেখানে। কাব্যর ভয়ে বুকটা দুরু দুরু করছে। তিতলি কলমটা কামড়াতে কামড়াতে দুঃখে ভারাক্রান্ত স্বরে সুর টানল। আমি শিখতে পারিনি, আমি পড়তে পারিনি। কার ভয়ে? কাব্যর ভয়ে। ধুর। শব্দ করে তিতলি ঠাস করে কলমটি টেবিলের উপর রাখলো। রাগে শরীর কিরমির করছে। এত পড়ালেখা করে কি করবে সে? সেই তো কয়েকদিন পর এই গম্ভীর গরুর বাছুর জন্ম দিতে হবে। ওদের দেখাশোনা করে জীবন পার হবে। সেখানে পড়াশোনা নিয়ে বিলাসিতা করে লাভ কি? আজব কথাটা ভাবছে আর ভেতরে ভেতরে ফুঁসছে সে। হঠাৎ করেই তিতলির নজর গেল টেবিলের ওপর রাখা দুটো নূপুরের উপর। আজ কাব্য ভার্সিটি থেকে আসার পথেই সোনার নূপুর জোড়া তিতলির জন্য নিয়ে এসেছে। নূপুরের দিকে চোখ পড়তেই চোখের পলকে তিতলির বিরক্তির রাগ মিলিয়ে গেল। সেখানে ভর করল একরাশ মুগ্ধতা। সে নূপুরগুলো হাতে নিয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। টই টই করে কাব্যের সামনে গেল। ওর চোখে মুখে লেগে আছে উচ্ছ্বাস। তিতলি কাব্যের সামনে গিয়ে দাঁড়াতেই কাব্য জিজ্ঞেস করলো, পড়া শেষ? এত তাড়াতাড়ি? না, পড়া শেষ হয়নি। তিতলি দুদিকে মাথা নেড়ে বলল, তাহলে কেন এসছে এখানে? আমি বলিনি আজকে পড়া শেষ না করে টেবিল থেকে উঠবে না? পড়া যাক, মুরগির সাথে ইটিস পিটিস করতে আপনি আমাকে এগুলো পরিয়ে দিন। তিতলি কাব্যর চোখের সামনে নূপুরগুলো মেলে ধরল। কাব্য এবার মাথা উঠালো। ওর গভীর দৃষ্টি গিয়ে স্থির হলো তিতলির চোখের মধ্যিখানে। তিতলির চোখে চিকচিক করছে উচ্ছ্বাসতা। কাব্য ঠোঁটের এক কোণ কামড়ে ধরে বলল, আমি পড়াতে নই, খুলতে পারদর্শী বেবি। মানে? কাব্য আর বাক্য ব্যয় করল না। তিতলির হাতের কবজি টেনে রানের উপর বসিয়ে দিল। তিতলির এক হাত কাব্যের ঘাড় পেঁচিয়ে ধরল। তারপর কাব্য তিতলির ওপর দুপা তুলে নিজের অন্য পায়ের উপর রাখল। তিতলির হাত থেকে নূপুর দিয়ে খুব সন্তর্পণে পরিয়ে দিল। সোনালি অলংকার তিতলির ফর্সা নগ্ন পায়ে চলচল করছে। কাব্য সেদিকে তাকিয়ে একটা শুষ্ক ঢোক গিলল। পা থেকে চোখ উঠিয়ে তিতলির দিকে তাকায় সে। কাব্য এহেন চাহনি সহ্য করতে পারল না তিতলি। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে বলল, এভাবে তাকাবেন না প্লিজ। আপনার এমন চাহনি আমার সহ্য হয় না। আমার তৃষ্ণার্ত চাহনে তোমায় না হয় একটু পেরে দিয়ে জ্বালিয়ে দিক, ক্ষতি কি? কাব্য তিতলি সমেত বসা থেকে দাঁড়িয়ে পড়ল। তিতলির সাথে সাথে দু হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে বল ফেলল, এ কি, আপনি কথায় কথায় আমাকে কোলে কেন নেন? আমি কি বাচ্চা নাকি হাঁটতে পারি না? তুমি তো বাচ্চাই, ছোটখাটো একটা টুনির বাচ্চা। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? ট্যুর দিও। তিতলির সাথে সাথে ব্রু কুচকে বলল, এই রাতে আবার কিসের ট্যুর? কোথায় যাবেন ট্যুরে? তোমাতে। কাব্যের সহজ স্বীকারোক্তিতে লজ্জায় আড়ষ্টতায় জমে গেল তিতলির শরীর। সে ভালোই বুঝতে পারল কাব্য কিসের কথা বলছে। সে ঋণিয়ে বলল যে, কিন্তু আমার পড়া শেষ হয়নি তো। কাব্য তিতলিকে বিছানায় ফেলে ওর দিকে ঝুঁকে গিয়ে বলল, পড়ার গোষ্ঠী গেলাই পড়া যাক ভার্মে। তিতলি ইচ্ছে করেই পড়ার কথাটা তুলেছে। পরে দেখা যাবে কাব্যর ঘাড়ে সব দোষ চাপিয়ে দিবে। তাই আগে আগে সতর্কতা অবলম্বন। পায়ের উপর পা তুলে ক্রমাগত একবার নাড়িয়ে যাচ্ছে ইফাত। শুয়ে শুয়ে চ্যাট করেছে তার বিয়ার সাথে। তার মুখে লেগে আছে হাসি। ইফাত তার বিয়াকে মেসেজ পাঠালো, আমাদের ছেলে অথবা মেয়ের নাম রাখবো পর। ইফাতের মেসেজ দেখে তার বিয়ার ব্রু কুচকে গেল। সে ফট করে ইফাতকে লিখল, পর আবার কারোর নাম না হয় নাকি? হয় না, কিন্তু আমাদের ব্যাটারির নাম হবে। পৃথিবীতে এত নাম থাকতে এমন উদ্ভট নাম কেন বাছাই করে নিলেন? আমার নাম ইফতার, তোমার নাম তাবরিয়া। আমাদের বাচ্চার নাম পর হলে সুন্দর একটা বাক্য হয়ে যাবে, যেমন ধরো ইফতারের পর তাবরিয়া। এখানে মূলত ইফতারের পর একজনকে বিয়ে নির্দেশ করেছে। এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কিভাবে? মরণ হয় না? সিসি, এসব কি বলো? বিধবা হতে চাও নাকি? তার বিয়া ফোঁস করে শ্বাস ফেলল। বিয়ে তো করছেন না, সেখানে বিধবা তো দূরের কথা। বিয়ে তো করতেই হবে, বিয়ে না করে যাব কোথায়? একদিন বর বেশে গিয়ে আমার লাল টুকটুকে বউটাকে সারা জীবনের জন্য নিয়ে আসবো। বেশি দেরি যেন না হয়ে যায়। হবে না, ওয়াদা করলাম। তুমি পাশে থাকলে আমি দুনিয়া জয় করতে পারবো।
হয়েছে ফিলিংস ডায়লগ মারা বন্ধ করুন, এখন গেলাম, বাই বাই। ইফাত থেকে বিদায় নিয়ে তার বিয়া ঘুমের দেশে তলিয়ে গেল। ইফাত মোবাইলটা পাশে রেখে একটা জিনিস ভাবছে কখন থেকে। তার বিয়ার সাথে যখনই কথা হয় ওর কাছে মনে হয় তার বিয়া ওর পূর্ব পরিচিত। মেয়েটাকে এত চেনা লাগার কারণ ধরতে পারল না ইফাত। পরক্ষণে ভাবলো এমন মাঝে হয় অনেক মানুষকে চেনা চেনা ঠেকে। ইফাত আর মস্তিষ্কে বেশি চাপ প্রয়োগ না করে তার বিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। মাস পেরিয়েছে। তিতলির ফাইনাল এক্সাম আর এক সপ্তাহ পরে। কালকেই তিতলিকে গ্রামে দিয়ে আসবে কাব্য। পরীক্ষা চলাকালীন সেখানেই থাকবে তিতলি। দিন রাত নাকানি চোবানি খাইয়ে ওকে পড়াচ্ছে কাব্য। একটুও ফাঁকি দেওয়ার সুযোগ দিচ্ছে না। তিতলি অবশ্য ফাঁকি দিতেও চাইছে না। মেয়েটা মন দিল লাগিয়ে দিন রাত এক করে পড়েই চলেছে। পড়ার মাঝেই বিপত্তি ঘটালো কলিং বেলের কর্কশ শব্দে। তিতলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘাড় বাঁকিয়ে পিছনে তাকিয়ে দেখলো কাব্য খালি গায়ে উপর হয়ে ঘুমিয়ে আছে। তিতলি সেদিক থেকে নজর সরিয়ে রুম থেকে বের হতে পা বাড়ালো। ঠিক সে সময় ফারদিনা শেখ চোখ কসলাতে কসলাতে রুম থেকে বের হচ্ছেন। তিতলি ওনার দিকে তাকিয়ে বলল, আম্মু আপনি রুমে যান, আমি দেখছি কে এসেছে। ফারদিনা শেখ মাথা নাড়িয়ে আবারও রুমে চলে গেলেন। ঘুমের কারণে ভালো করে চোখও খুলতে পারছে না তিনি। ফারদিনা শেখ যেতেই তিতলি দরজার কাছে গেল। দরজা খুলতেই দেখা মিলল ইফাতের হাস্যোজ্জ্বল মুখ। তিতলি তাকে দেখে মুচকি হাসল। কেমন আছেন ইফতার ভাই? আলহামদুলিল্লাহ ভাবি, ভালো আছে। ইফাত ডাকলে আরো বেশি ভালো থাকতাম। না, আপনি ইফতার ভাইয়া, আপনাকে আমি আমরণ ইফতার ভাইয়াই ডাকবো। আচ্ছা আচ্ছা, আপনার যা ইচ্ছে হয় ডাকেন। তার আগে বলুন আমার ব্যক্তিগত গরুটা কোথায়? তিতলি ইফাতের কথা শুনে হেসে ফেলল। ঘুমাচ্ছে, আপনি ভেতরে আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ইফাত ভেতরে ঢুকতেই তিতলি দরজা বন্ধ করে দিল। ইফাত ততক্ষণে কাব্যের কাছে চলে গিয়েছে। কাব্যকে উবুর হয়ে শুয়ে থাকতে দেখে ইফাত দুষ্টু হাসল। গলা ধীরে খাকারি দিয়ে মেয়েদের মতো সুর টেনে বলল, এই যে শুনছেন, আর কতক্ষণ এভাবে পরে পরে ঘুমাবেন? চলেন না দুজনে মিলে কাবাডি খেলি। আহ! কাব্য ঘুমের ঘুরে অত শত খেয়াল করল না। চোখ বন্ধ রেখে মুচকি হাসল। সেভাবেই শুয়ে থেকে তিতলি ভেবে ইফাতের হাত টান দিয়ে বিছানায় শুয়ে দিল। কাব্য যে ইফাতের ঘাড়ে মুখ ডোবাতে যাবে অমনি মেলি সুঘ্রাণের পরিবর্তে অন্য ঘ্রাণ নাকে ঠেকতেই কাব্য ফটাফট চোখ খুলল। তিতলির পরিবর্তে ইফাতকে দেখতে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুই তুই এখানে কি করছিস? কেন বেবি, তুমি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? নাটক বন্ধ করবি নাকি লাথি খাবি? তোমার হাগি খেতে চাই। তোকে তো আজ। কাব্য চারদিকে তাকিয়ে জুতা খুঁজল ইফাতকে মারার জন্য। এদিকে কাব্য ও ইফাতের কাণ্ড দেখে তিতলি হাসিতে কুটি কুটি অবস্থা। ইফাতও হেসে ফেলল। কাব্য ওদের দুজনের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করতেই ইফাত হেসে বলে উঠল, ভাই তুই এক কাজ কর, ভার্সিটি চাকরিটা ছেড়ে দিয়ে একটা গরুর খামার দিয়ে ফেল। তাহলে 24 ঘন্টা নিজের বউয়ের আসল ধরে বসে থাকতে পারবি। ভার্সিটি যতক্ষণ থাকিস ততক্ষণ তো মনে হয় তোর বউয়ের বিড়ের দাঁত ভাঙে, ঘুমের মধ্যে তোর বউ বউ লাগে। তাই সব থেকে ভালো হয় তুই একটা খামার দিয়ে ফেল, তাহলে সারাক্ষণ বাসায় থাকতে পারবি। ইফাতের কথা শেষ হতেই তিতলির মুখ ফসকে বেরিয়ে গেল। কি যে বলেন না ভাইয়া, উনি নিজেই তো একটা গরু, অন্য গরুকে উনি কিভাবে পালবেন? কাব্য দাঁতে দাঁত পিষে তিতলির দিকে তাকিয়ে উত্তর দিল। ঠিক যেভাবে তোমাকে বলছি। তিতলির মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। ইফাত এবার হু হা করে পেট চেপে হেসে ফেলল। কাব্যরা সহ্য হলো না ওর হাসি। শক্ত হাতে ইফাতের পিঠে দুটো ঘুষি মেরে দিল। তবুও যেন ইফাতের হাসি থামার নাম গন্ধ নেই। কাব্য ওর দিকে তেড়ে আসতে নিলে ইফাত খাট থেকে উঠে এক ছুট লাগায়। কাব্য ওর পিছু যেতে নিলে তিতলি তড়িঘড়ি একটা টি শার্ট কাব্যর দিকে দিয়ে বলল, আরে এইভাবে যাবেন আপনি? টি শার্টটা তো অন্তত পরে যান। কাব্য তাড়াতাড়ি তিতলির হাত থেকে টি শার্ট নিয়ে গায়ে জড়িয়ে ইফাতকে ধরার জন্য বেরিয়ে গেল। তিতলি ওদের যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলল, পাগল।
পাশাপাশি বসে বাদাম খাচ্ছে ইফাত ও কাব্য। দুজনের পরনে বাসার ট্রাউজার। সেই সময় ঘর থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে এসেছে। বাদাম খাওয়া শেষ হতে ইফাত ফট করে বসা থেকে দাঁড়িয়ে বলল, কাব্য মফিজ চাচার মালাই খাবি? ছিল অনেকদিন হয় খাই না। মনে আছে ভার্সিটিতে পড়াকালীন প্রতিদিন খেতাম, এখন তো সময়ই হয় না যাওয়ার। আচ্ছা যা নিয়ে আয়। ইফাত চলে গেল চা আনতে। ইফাতকে যতক্ষণ দেখা যায় কাব্য ততক্ষণ ওর যাওয়ার পানে অফিসেই রইল। ইফাত দৃষ্টি আড়াল হতেই কাব্যর ঠোঁট প্রসারিত হলো। রক্তের সম্পর্কের চেয়েও হৃদয়ের সম্পর্ক বেশি আপন হয়। ইফাত আর ওর সম্পর্ক হৃদয়ের। ইফাত ওর বন্ধু কম, ভাই বেশি। কাব্যের জীবনে ইফাতের স্থান সবার শেষে। ওর মায়ের পর ইফাতই ওর সব। আজ ইফাত আর কাব্য যেন আরও একবার নিজেদের শৈশবে ফিরে এলো। আজ ওদের কি হয়েছে কে জানে। কখনো রাস্তার ধার থেকে এটা সেটা কিনে খাচ্ছে, তো কখনো বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠেছে। আজ দুই বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিয়ে দিন পার করলো। বাড়ি ফেরার পথে হুট করে একটা মেয়ে কাব্য ও ইফাতের সামনে এসে দাঁড়ালো। আকস্মিক মেয়ের আগমনে ভড়কে গেল ইফাত। কাব্য নির্বিকার। আকস্মিক মেয়েটার আগমনে কাব্য শুধু ওকে এক পলক দেখেছে, অতঃপর সাথে সাথে দৃষ্টি নত করে ফেলেছে। ইফাত ব্রু কুচকে মেয়েটাকে অপর থেকে নিচ পর্যবেক্ষণ করে নিল। মেয়েটার পরনে স্কুল ড্রেস, চুল দুই সাইডে বেনি করে রেখেছে, মুখে লেগে আছে অমায়িক হাসি। কতটুকু আর বয়স হবে, 16 কি 17? ইফাত খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলো। কি চাই? মেয়েটা কাব্যর নত মস্তকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওনার নাম কি? ইফাতের কুচকানো ব্রু আরো কুচকে ফেললো। ওর নাম দিয়ে তোমার কাজ কি? বলুন না প্লিজ। মেয়েটির আবদার শুনে ইফাত বলেই দিল। কাব্য তোমার নাম কি? মেয়েটির নজর কাড়া হাসি ঠোঁটে টেনে বলল, তিতলি। তিতলি আর এক মুহূর্ত দাঁড়ালো না, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। মেয়েটা পেছন ঘুরে যেতেই কাব্য দৃষ্টি উঠালো। মেয়েটার পিঠে দৃষ্টি পড়তেই সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলল। মেয়েটা চলে যেতে ইফাত মাথা চুলকে বোকা বনে বলল, এই যা, এটা কি হলো? মেয়েটার তোর নাম জিজ্ঞেস করলো, আবার চলেও গেল। বাদ দে, বাসায় চল। তিতলি সব গোছ গাছ প্রায় শেষ, তবে মনটা কিছুতেই সায় দিচ্ছে না যেতে। কাব্যকে ছাড়া এতদিন কিভাবে থাকবে সে বড় এক শ্বাস ফেলল। ঠিক তখনই মোবাইলটা শব্দ করে বেজে উঠল। তারবিয়া ভিডিও কল দিয়েছে। তিতলি ফোনটা রিসিভ করে খাটের উপর আসন পেতে বসলো। তিতলিকে মনমরা হয়ে বসে থাকতে দেখে তারবিয়া বলল, মন খারাপ নাকি? কেউ কিছু বলেছে? না, কে কি বলবে? কেউ কিছু বলে থাকলে আমাকে শুধু একবার বলো। আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে এখানেই আসছি। তিতলি হেসে ফেলল। তোর যে সাঙ্গপাঙ্গ না, এক একটা এখনো বসে বসে ফিডার খায়। ওদের এত সহজে নিও না, এক সেকেন্ডেই তোমার অবস্থা খারাপ করে দিবে। আচ্ছা বাবা, আচ্ছা এখন বল কেমন আছিস? আমার কথা বাদ দাও, নিজের অবস্থান দেখেছো? তিতলির সাথে সাথে ব্রু কুচকে ফেলল। কেন, আমার আবার কি হয়েছে? তারবিয়া দুষ্টু হেসে বলল, স্বামীর আদর সোহাগ পেয়ে তো একেবারে ফুলে উঠেছো। চেহারাতে মাশাল্লাহ জোনাকি পোকার ফুটকে ন্যায় ঝিলিক মারছে। বড় বোনের সাথে এসব কথা বলে বেয়াদব একটা। তুই কি ভালো হবি না কোনোদিনও? এ বয়সে পেকে গিয়েছিস। তারবিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি তোমার চোখে কাঁচা ছিলাম বা কবে? আর আমি তোমাকে স্বামীর ভালোবাসার যত্নের কথা বলেছি, তুমি উল্টাপাল্টা ভাবলে কি আমার দোষ? আগে নিজের কালা মাইন্ড ঠিক করো আপা। তিতলি আর বলার জন্য কিছু খুঁজে পেল না। তিতলি ভালো করেই জানে এখন সে যাই বলুক না কেন তারবিয়া সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ধরবে। তিতলিকে চুপ থাকতে দেখে তারবিয়া বলল, কি আপু, কথা হারিয়ে ফেললে নাকি? কাল আমাকে আসতে দে, তারপর তোদের দেখাচ্ছি মজা। তারবিয়া হেসে বলল, আসো আসো, তোমার অপেক্ষায় বসে বসে ঘাস খেয়ে দিন পার করছি। তুই কি ভেবে নিয়েছিস যে তুই ভালো হবি না? হ্যাঁ, তিতলি আছে যতদিন, তার বিয়া ভালো হবে না ততদিন। দুজন একসাথে হেসে ফেলল। ঠিক শেষ সময় ফারদিনা শেখ তিতলি ডাক দিলেন। ওনার ডাক শুনতে পেয়ে তিতলি বলল, আচ্ছা এখন রাখি, ডাকছে আমায়। আচ্ছা যাও, আর কাল তাড়াতাড়ি আসবে। আমার ফিউচার বোনের ছেলে মেয়ে নিয়ে তোমার সাথে কথা আছে।
তিতলি কলটা কেটে কপালে চাপড় মারল। এই মেয়ে আর ঠিক হবে না। পরদিন গ্রামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 1টা বেজেছে। কাব্যদের সঙ্গে ইফাতও এসেছে। তিতলিকে রেখে বিকেলে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ওরা। কাব্য এত জলদি তিতলিকে দিয়ে যেতে চায়নি, কিন্তু মেয়েটা একটু জার্নি করলেই অনেক ক্লান্ত হয়ে পড়ে। পরে দেখা যাবে পরীক্ষার একদিন আগে আসলে ক্লান্তিতে বিছানায় পড়বে আর কি। খেতে খেতে দুপুর 2টা বেজেছে। একটু পর কাব্য ও ইফাত রওনা দিবে। আজকের মেঘাচ্ছন্ন আকাশের মতো তিতলি মুখটা কালো মেঘে ঢেকে রেখেছে। ঠিক শেষ সময় কাব্য রুমে এলো। তিতলি চুপচাপ বসে আছে। কাব্যর সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক মতো পড়বে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে, ঠিক আছে? এখন যাই আমি। তিতলি তখনও চুপচাপ বসে থাকতে দেখে কাব্য পা ঘোরালো যাওয়ার উদ্দেশ্যে। কাব্য চলে যাচ্ছে দেখতেই তিতলি দাঁড়িয়ে পড়ল। এক্ষুনি চলে যাবেন? কাব্য ঘুরে তিতলির মুখোমুখি হলো। তিতলির চোখে মুখে অস্থিরতা দেখে কাব্য নিঃশব্দ হাসল। এখনই যেতে হবে, কাল থেকে ভার্সিটিতে এক্সাম শুরু। ও আচ্ছা। তিতলির বিরস উত্তর। তিতলিকে নিশ্চুপ থাকতে দেখে কাব্য বলল, তাহলে চললাম আমি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। করো। সত্যি সত্যি উত্তর দেবেন তো? জিজ্ঞেস করেই দেখো না। তিতলি কাব্যর চোখে চোখ রাখলো। অতঃপর ঠোঁটে এক কোণ কামড়ে বলল, আপনি কবে থেকে আমাকে ভালোবাসেন আর কিভাবে ভালোবাসলেন? কেন বাসলেন? কাব্য হেসে ওর কপালে টুকা মেরে বলল, ভালোবাসা বলে কি হয় নাকি বোকা? ভালোবাসা হুট করেই কখন কার সাথে হয়ে যায় বলা যায় না। হুট করেই? কবে বেসেছিলেন সেটা বলুন। কাব্য থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে চিন্তা করার চেষ্টা করলো। তিতলির উৎসুক দৃষ্টি কাব্যকে নিবদ্ধ। কাব্য ওর আগ্রহ দেখে তিতলির মুখের কাছে ঝুঁকে আসলো। কণ্ঠ খাতে নামিয়ে বলল, বলবো, তবে একটা শর্তে। কি শর্ত? কল মাই নেম উইথ ইউর সুইট ভয়েস। তিতলি চোখ বড় বড় করে বলল, আমি কিভাবে আপনাকে নাম ধরে রাখবো? পারবো না আমি। ওকে, তাহলে আমিও কিছু বলছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কাব্য তিতলির কপাল আঙ্গুল দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, যা বলেছি তা করো, নাহলে আমি গেলাম। কাব্য যেতে নিলে তিতলি পেছন থেকেই ডেকে ওঠে। কাব্য। শেষ কাব্য এখানেই শেষ। তার চলন্ত পাছুগোল এখানেই থেমে গেল। বুকটা সামান্য কাঁপল বটে। চোখ বন্ধ করে গভীর শ্বাস ভেতরে টেনে নিল। পেছনে না ঘুরেই বলল, আরেকবার। তিতলি ঢোক গিলে বলল, কাব্য। 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 থেমে যাও মেয়ে, আর এইভাবে টেকো না, মরে যাবো তো। লজ্জায় সাথে সাথে তিতলি চুপ হয়ে গেল। এর মাঝে কাব্য হুট করে এসে তাকে জড়িয়ে ধরে গালের চুমু এঁকে বলল, বলবো, সব বলবো, তবে আজ নয়, অন্য একদিন। কাব্য আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে বেরিয়ে গেল। তিতলি কাব্যর যাওয়ার পানে হতদম হয়ে তাকিয়ে আছে। খানিক বাদে নিজেকে ধাতস্থ করে বিরস কণ্ঠে বলল, ততদিনে আমি বেঁচে থাকবো তো কাব্য? পরক্ষণে নিজের মাথায় নিজের চাটা মেরে বলল, কি আবল বকছিস? ইফাত একবার চারদিকে উকি ঝুঁকি মেরে দিল। কাউকে দেখতে না পেয়ে ইফাত তাড়াহুড়ো করে বলল, ওই মিষ্টি রমণী, তাড়াতাড়ি একখান হাগি দিয়ে ঠান্ডা করো মোর হৃদয়খানি। কেউ দেখে ফেললে তোমার আমার ভালোবাসা চাদরে লুকিয়ে ফেলবো, কেউ দেখতে পারবে না। আপনি বেশি আজাইরা কথা বলেন। কাজের কথা বললে তো কখনো শুনো না, তাই আজাইরাই সই। এখন বেশি কথা না বলে যা বলেছে তাড়াতাড়ি কর, ফাস্ট। তার বিয়া কথা না বাড়িয়ে দ্রুত ইফাতের পেট জড়িয়ে ধরল। কিন্তু সেই মুহূর্তে বেশিক্ষণ স্থায়ী হলো না। কাব্যের হাঁক কানে আসতেই ইফাত ও তার বিয়া একে অপরের থেকে দূরে সরে দাঁড়ালো। ইফাত নাক মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলল, আমি রোমান্স করতে আসলে কাব্য নামক ঠাডার উপদ্রব বাড়ে। শুধু একবার সুযোগ পাই বুঝিয়ে দেব এই কাব্য কি জিনিস। ইফাত মুখ ভেঙচি কাটল। অবশেষে সবাইকে বিদায় জানিয়ে ইফাত ও কাব্য বেরিয়ে গেল। কাব্য ড্রাইভ করে চলেছে, এদিকে ইফাত বকবক করেই চলেছে। ইফাত নামক ভাঙা রেডিও আর থামার নাম নেই। আচ্ছা কাব্য, তুই আমি যখন বুড়ো হয়ে যাব তখন কি আমরা শার্ট পরবো নাকি পাঞ্জাবি? পাঞ্জাবি বললে বেশি ভালো লাগবে, তাই না? তুই তো তখন কুজু বেটা হয়ে যাবি, তখন আমাকেই তো তোকে সামলাতে হবে। তুই তো জানিস
আমি কত স্ট্রং। এর জন্যই তো আমার মায়েরকে ভয় পাস সারাক্ষণ। তোর থেকে আমি বেশি স্ট্রং। হ্যাঁ, আপনি বেশি স্ট্রং দেখেই তো আমি এখন পর্যন্ত চাচা ডাক শুনতে পারলাম না। পিচ্ছি মানুষ বেশি লোড নিতে পারবে না। কাব্যের সহজ স্বীকারোক্তিতে কাব্যর এই এক বাক্যের সম্পূর্ণ অর্থ বুঝে ফেলল ইফাত। সে সঙ্গে সঙ্গে নাক কুঁচকে বলল। ছি। ইফাতের অবস্থা দেখে কাব্য কেমন হাসলো। এর মাঝে পেরিয়েছে আরও অনেক দিন। তিতলি নিজের পড়াশোনায় ব্যস্ত আর কাব্য সকাজে। প্রতি শুক্রবার এসে কাব্য থেকে যায়। তবে এই সপ্তাহ কাজের চাপ একটু বেশি, হয়তো গ্রামে যেতে পারবে না। কথাটা জানতে পেরেই মনটা ভীষণ খারাপ হলো তিতলির। মন খারাপ নিয়েই কাব্যকে কল লাগালো। সবেমাত্র কাব্যর চোখটা একটু লেগে এসেছিল। ফোনটা বাজতেই কপাল থেকে হাত সরিয়ে মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে তিতির নামটা জ্বলজ্বল করছে। কাব্যের ক্লান্ত মুখে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে কানে ঠেকিয়ে বলল। হ্যালো। কিন্তু অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কাব্যর পর কয়েকবার হ্যালো বলল, কিন্তু তিতলি বরাবরই নিশ্চুপ। কাব্য এই যাত্রায় নীরবতা পালন করলো। অতঃপর নরম স্বরে বলল। ম্যাডামের কি অভিমান হয়েছে? তিতলি এবার মুখ খুলল। না। তাহলে ম্যাডাম এই অধমকে নিজের মিষ্টি স্বর শুনিয়ে তার তৃষ্ণার্ত হৃদয়কে শীতল কেন করছে না? তিতলি আবারও নিশ্চুপ। ও কোনো কারণে গাল ফুলিয়ে রেখেছে, কাব্য ঠিকই সেটা বুঝলো। আপনার অভিমান হওয়ার কারণটা জানতে পারলে অধম নিজেকে ধন্য মনে করত। বললাম তো অভিমান করিনি। তবে কি ম্যাডাম রেগে আছে? না, তাহলে অভিমানের পাল্লা শেষ। অভিমান এখন অভিযোগে রূপান্তরিত হয়েছে। কাব্য এক হাত কপালে ঠেকিয়ে হেসে বলল। ও, তাহলে এই ব্যাপার। তাহলে বলুন, আমাকে কি শাস্তি দিতে চান? এই অধম শাস্তি পেতে আপনার আদালতের কাঠগড়ে অধীর আগ্রহে শুয়ে আছে। তিতলি গাল ফুলিয়ে বলে ওঠে। আপনি কাল এখানে আসবেন। কাল? কিন্তু কোনো কিছু নয়, কাল মানে কালই আসবেন, না হলে আমায় আর ফোন করবেন না আপনি। নিজের কথা শেষ করেই তিতলি ফট করে কলটা কেটে দিল। ভেতরে ভেতরে ফুঁসছে সে। এখন দেখা যাবে ভালোবাসা, ম্যাডামের কথার মূল্য ওনার কাছে ঠিক কতটুকু, কাল সেটাই দেখবে তিতলি। হঠাৎ করে তিতলির কথাটা চক্কর মেরে উঠল। কিছুদিন যাবৎ জিনিসটা খেয়াল করেছে, কিছুই ভালো লাগছে না। কিছু খেলেই শুধু বমি পায়। বিষয়টাকে তেমন আমলে নেয়নি সে, কিন্তু এখন মাথার ভেতর ঘুরছে অন্য চিন্তা। হুট করেই তিতলির মাথায় এলো ওর এই মাসের পিরিয়ড মিস হয়েছে। কথাটা মনে পড়তেই তিতলির গলা শুকিয়ে আসলো। কোনো কিছু না ভেবেই পা চালালো ঘরের বাইরে। উদ্দেশ্য ফার্মেসি। প্রেগন্যান্সি কিটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিতলি। দুই দাগের দেখা মিলতেই তিতলির হাত থেকে খসে পড়ল কিটটা। প্রচুর ভয় পেয়েছে মেয়েটা। ভয়ের চোটে যেই পিছনে ঘুরতে যাবে অমনি মাথা বাড়ি খেলো দরজার সাথে। দুই পরিবারে আজ আনন্দের হিল্লোড় বইছে। তমা বেগম তিতলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর থেকে রান্নাঘরে ব্যস্ত, এটা সেটা হরেক পদের রান্নায় নিজেকে ডুবিয়ে রেখেছেন। তার বিয়ার আনন্দের তো কোনো সীমায় নেই, তার মুখে হাসি লেগেই আছে। এদিকে খবরটা পাওয়া মাত্রই ফারদিনা শেখ ও কাব্যগ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছে। ফারদিনা শেখ আনন্দের অতি সহ্যে কথাই বলতে পারছিলেন না। যখনই তিতলির এই বিশেষ অবস্থার কথা জেনেছেন, তখন হন্তদন্ত হয়ে ছুটে গিয়েছিলেন ইফাতদের বাসায়, ইফাতের আম্মুকে এই পরম খুশির খবরটা দিতে। অথচ কাব্য যেন এক ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছে, কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। চারপাশে সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। সে বাবা হতে চলেছে, একটা ছোট্ট প্রাণকে সে পৃথিবীর আলো দেখাবে। কথাটা যতবার ভাবছে ততবারই বুকের ভেতরটা কেমন এক অদ্ভুত কাঁপনে শিউরে উঠছে। তবে কি এটাই বাবা হওয়ার প্রথম অনুভূতি? এক অদ্ভুত মিশ্র অনুভূতি, যাতে জড়িয়ে আছে সীমাহীন আনন্দ। অপরদিকে তিতলি বিছানায় বসে এক হাতে নখ খুঁড়ছে আর অন্য হাতটা একবার পেটের উপর রাখছে, আবার পরক্ষণেই সরিয়ে নিচ্ছে। তার চোখে মুখে এক অদ্ভুত দ্বিধা। তার বিয়া তিতলির এমন অস্থির আচরণ খেয়াল করে ব্রু কুঁচকে বলে উঠল। করছো কি তুমি বলো তো আপু? হয় পেটে একেবারে হাত দিয়ে রাখো, না হলে সরিয়ে রাখো। এমন উসখুস করছো কেন? আমার না কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রে তার বিয়া। সত্যি আমার পেটে আরেকটা প্রাণ আছে। আচ্ছা, ও কি এখন ভীষণ ছোট?
একদম মটরের দানার মতো। আমি যদি হাত দিয়ে বেশি চাপ দিই আমার বেবিটা কি ভর্তা হয়ে যাবে? তিতলির এমন নিষ্পাপ ও অদ্ভুত কথা শুনে তার বিয়ার নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ঘর কাঁপিয়ে হেসে উঠল। তিতলি বোনের দিকে কপাল কুঁচকে তাকালো। মনে মনে ভাবলো, এভাবে হাসার কি আছে, আজব। নানা রকমের ফলমূল আর মিষ্টির প্যাকেট নিয়ে অবশেষে ফারদিনা শেখ ও কাব্য এসে পৌঁছালেন। আজ ফারদিনা শেখের মুখ থেকে চওড়া হাসি কিছুতেই সরছে না। ঘরে ঢুকেই তিনি পরম স্নেহে তমা বেগমের গলা জড়িয়ে ধরলেন। নিজেদের মধ্যে টুকটাক কুশল বিনিময় শেষ করে সবাই মিলে এলো তিতলির রুমে। কাব্য আর ফারদিনা শেখকে ঘরে ঢুকতে দেখে তিতলি আচ্ছু অবস্থা থেকে উঠে বসতে চাইলো। ফারদিনা শেখ দ্রুত তার পাশে গিয়ে পরম মমতায় কাঁধে হাত রাখলেন। আরে উঠতে হবে না, শুয়ে থাক। এখন তোকে শুধু বিশ্রাম নিতে হবে। সারা দিন রাত একদম শান্তিতে থাকবে। শুয়ে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেল। আম্মু তো কিছুতেই বিছানা থেকে উঠতে দিচ্ছে না। তিতলির কথায় ফারদিনা শেখ মৃদু হাসলেন। ঠিক তখনই তিতলির নজর গেল দরজার কাছে। সেখানে শান্ত গভীর দৃষ্টিতে দাঁড়িয়ে আছে কাব্য। কাব্যের সেই চোখের দিকে তাকাতে তিতলির বুকটা কেমন করে উঠল। এক অজানা লজ্জায় রাঙা হয়ে উঠল তার দুগাল। ফারদিনা শেখ ছেলে ও পুত্রবধূর মনের অবস্থা বুঝতে পেরে স্মিত হেসে বললেন, তোরা কথা বল, আমি একটু আসলে। ফারদিনা শেখ ঘর থেকে বের হতে কাব্য আলতো করে দরজাটা ভেজিয়ে দিল এবং ধীর পায়ে এক পা করে তিতলির দিকে এগিয়ে এলো। এ কি, দরজা কেন বন্ধ করলেন? সবাই বাইরে আছে, কি ভাববে সবাই? কি আর ভাববে? কিছুই ভাববে না। কাব্য একটু চুপ করে থেকে তিতলির চোখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, শুনলাম আমার নাকি একটা টুনি পাখির ঝাঁ আসতে চলেছে। ভুল শুনেছেন, ওটা টুনি পাখির ছানা। ওটা হচ্ছে গম্ভীর গরুর লেদা বাছুর। কাব্য আর নিজেকে হাসি চেপে রাখতে পারল না। সে পরম নির্ভরতায় তিতলির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি, আমি এসেছি আমার পুচকুটাকে আদর করতে। কথাটা বলেই কাব্য তিতলির স্মিত উদরে আলতো করে একটু চুমু এঁকে দিল। দিন শেষে তো আমার পেটে চুমু খেলেন। কি করব বলো, আমার লেদা ছাওটা যে এখানে লুকিয়ে আছে। খানিকটা সময় দুজনের এমন মধুর খুনসুটিতে কেটে গেল। আসার সময় ফারদিনা শেখ তিতলির জন্য অনেক রকমের আচার নিয়ে এসেছিলেন, যা দেখে তিতলির চোখ চকচক করে উঠেছিল। দুপুর তখন 2টো। কাব্য তিতলিকে নিয়ে অবশেষে বাসায় ফিরল। এতক্ষণ তারা ডাক্তারের চেম্বারে ছিল তিতলির চেক আপের জন্য। এদিকে বাসায় তমা বেগম, তারবিয়া সহ সবাই অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ঘরে ঢুকতেই ফারদিনা শেখের নজর গেল কাব্যের গম্ভীর মুখের দিকে। কাব্যের চেহারায় এক ঘন কৃষ্ণ মেঘের ছায়া, অথচ তিতলি বেশ হাসি খুশি। আপু, ডাক্তার কি বললো? সব ঠিক আছে তো? টুইন বেবি। বোনের মুখে এই আকাশ ছোঁয়া খুশির খবর শুনে তার বিয়ে আনন্দের চিৎকার করে উঠল। ওরে আল্লাহ, আমাদের একটা না দুটো কুষ্ঠুস পাখি আসতে চলেছে। এত খুশি আমি কোথায় রাখবো আপু? কোথাও রাখতে হবে না, শুধু আমাকে একটা বড় সড়ো ট্রিট দে। বাহ রে, আমি কেন ট্রিট দেব? দেবে তো তুমি। হ্যাঁ, আসছে আমার ট্রিট নিতে। কষ্ট করে বেবিও দেবো আমি, আবার ট্রিটও দেবো আমি। তাহলে তুই খালামণি হয়ে কি করবি শুনি? তিতলি কথাগুলো খুব নিচু স্বরে বলেছিল যাতে বড়রা শুনতে না পায়। তবে পাশে দাঁড়িয়ে থাকা কাব্যের কান এড়াতে পারল না তা। কিন্তু কাব্যের মাথায় তখন অন্য এক চিন্তার ঝড় বইছিল। তিতলির বয়স এখনো অনেক কম, শরীরটাও বেশ নাজুক। তার উপর একসাথে 2টো বাচ্চা সামলানো, এদিকে আবার পরীক্ষা চলছে। সব মিলিয়ে এক আশঙ্কায় কাব্যের মাথা যেন ফেটে যাচ্ছিল। ফারদিনা শেখ হয়তো মায়ের মন দিয়ে ছেলের ভেতরে এই অস্থিরতা ও ভয়টা টের পেয়েছিলেন। সবাই যখন তিতলিকে নিয়ে মেতে আছে, তিনি ধীর পায়ে কাব্যের পাশে এসে দাঁড়ালেন। আলতো হাতে ছেলের কাঁধে স্পর্শ করে আশ্বাসের সুরে বললেন, চিন্তা করিস না বাবা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন, সব ভালোই হবে। কাব্য মায়ের দিকে তাকিয়ে শুধু ওপর নিচ মাথা নাড়ল। কাব্য আর তার মা মূলত তিতলিকে দেখলেই এসেছিলেন।
কাব্যের পরদিনই ভার্সিটিতে পরীক্ষা আছে, তাই তাদের আজই ফিরে যেতে হবে। তমা বেগম অবশ্য ফারদিনা শেখে আরও 2 দিন থেকে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করেছিলেন, কিন্তু নিয়মের বেড়ার জালে তা সম্ভব হলো না। অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল কাব্য ও তার মা। কাব্য চলে যেতেই তিতলি অভিমানে গাল ফুলালো। যদিও যাওয়ার আগে কাব্য ওকে অনেক বুঝিয়ে পরম আদরে শান্ত করে গিয়েছে এবং কথা দিয়ে গেছে যে সে প্রত্যেক সপ্তাহে ছুটে আসবে। ঢাকা ফিরে কাব্য সবে মাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়েছে। তার ভেজা চুল থেকে টুপটাপ করে পানি ঝরছে কাঁধে রাখা তোয়ালেতে। হঠাৎ চোখ তুলে সামনে তাকাতেই দেখলো খাটের ওপর পায়ের ওপর পা তুলে পরম নিশ্চিন্তে শুয়ে আছে ইফাত। কাব্যকে দেখতে ইফাত চট করে খাট থেকে নেমে দাঁড়ালো। দ্রুত এগিয়ে এসে কাব্যের কাঁধে একটা সচোট চাপড় মেরে আনন্দের সুরে বলল, ওয়েল ডান ব্রো, একেবারে এক বলে ছক্কা মেরে দিয়েছিস। 2টো বাচ্চা, আহা, কবে যে ওরা পৃথিবীতে আসবে আর আদো আদো বুলি ফুটিয়ে আমাকে চাচ্চু বলে ডাকবে। সেটা শোনার জন্য তোকে আরও অন্তত 7টা মাস অপেক্ষা করতে হবে ভাই। কাব্য ব্যালকনিতে গেল ভেজা তোয়ালেটা শুকাতে নিতে। ইফা ততক্ষণে নিজের সাথে আনা বেশ কিছু বড় বড় শপিং ব্যাগ এক এক করে খাটের ওপর সাজিয়ে রেখেছে। কাব্য ব্যালকনি থেকে ঘরে ফিরে খাটের ওপর শপিং ব্যাগের পাহাড় দেখে ব্রু কুচকে বলল, এতগুলো শপিং ব্যাগ কার জন্য? কে বলা? আমার পুচকু সোনাদের জন্য। এত জলদি? এই তো মাত্র আজ দুপুরে জানলাম। আর তুই এর মধ্যেই কিছু কিনে ফেললি? খবরটা শোনার পর থেকে আমার মনের ভেতর কেমন যেন খুঁতখুত করছিল, নিজেকে আটকে রাখতে পারলাম না। এখন তো আর জানি না ছেলে হবে নাকি মেয়ে, তাই ছেলে আর মেয়ে দুজনের জন্য কাপড় নিয়ে এসেছি। তাই বলে এত? পুরো খাট তো শপিং ব্যাগে ভরে গেছে। কোথায় বেশি দেখলে তুই? মাত্র তো ছেলের জন্য 50 সেট আর মেয়ের জন্য 50 সেট এনেছি। ওরা পৃথিবীতে আসুক, তারপর বাকিগুলো আনবো। তুই আসলে একটা পাগল ইফাত। পাগল তো বটে, কবে যে ওরা আসবে আর সারাদিন আমি ওদের সাথে খেলবো, টই টই করে ঘুরে বেড়াবো। তোর কাছে তো ওদের দেওয়াই যাবে না, তোকে পাত্তাই দেবে না। দেখিস আমি ওদের আমার পাগল বানিয়ে রাখবো। আচ্ছা, দেখা যাবে। আমাকে দেখার পর তোকে আর চিনবেও না, দেখে নিস। 6 মাস পর। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। দেখতে দেখতে 6টি মাস কেটে গেছে। তিতলি এখন তার বেশ বড় হয়ে যাওয়া উঁচু পেটটা নিয়ে খাটের এক কোণে গাল ফুলিয়ে বসে আছে। কাব্য আজকাল সারাদিন ওকে শুধু পুষ্টিকর খাবার আর নিয়মের ওপর রাখছে, কিন্তু তিতলির মন তো এসব চায় না। তার তীব্র ইচ্ছে করছে চকলেট, চিপস আর আইসক্রিম খেতে, কিন্তু এই বেত্তমিজ কাব্য তাকে এসব ছুঁয়েও দেখতে দিচ্ছে না। কাব্য সবেমাত্র ভার্সিটি থেকে ফিরেছে। ঘরে ঢুকেই তিতলিকে ওভাবে অভিমানী মুখে বসে থাকতে দেখে সে ধীর পায়ে ওর কাছে এগিয়ে গেল। নরম সুরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমার গিন্নির মন খারাপ? তিতলিকে সম্পূর্ণ নীরব দেখে কাব্য আরও একটু কাছে ঘেঁষে বসলো। কি হয়েছে বলো তো? শরীর কি খারাপ লাগছে? ব্যথা করছে? তিতলি কোনো কথা না বলে শুধু ডানে বামে মাথা নাড়ল। কাব্য ওর এই ফোলা ফোলা গাল দুটোর দিকে তাকিয়ে মৃদু হাসল। এই অবস্থায় মেয়েটাকে যেন আরো বেশি মায়াবী আর কিউট লাগে। দেখলেই মনে হয় গাল দুটোতে কামড় দিয়ে আদর করে দেয়। কাব্য আলতো করে ওর গালে একটা চুমু খেলো, কিন্তু তিতলি তবুও নিরুত্তর। তখন কাব্য নিজের পকেট থেকে 2টো বড় চকলেট বের করে তিতলির চোখের সামনে মেলে ধরলো এবং বলল, এই অবস্থায় এসব খাওয়া একদম ঠিক না। তবু তোমার এই মুখটার দিকে তাকিয়ে নিয়ে এলাম। জাস্ট এই দুটোই, আর কিন্তু পাবে না। তবে আমি কথা দিচ্ছি, বেবি হওয়ার পর তোমার জন্য একটা আলাদা ফ্রিজ কিনে দেবো, যেখানে শুধু চকলেট আর আইসক্রিম ভরা থাকবে। প্রমিস। কাব্যের মুখের এই কথাটি শোনা মাত্রই তিতলির মেঘাচ্ছন্ন মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে সমস্ত অভিমান ভুলে ফটফট করে কাব্যের গালে একটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ কাব্য। লাভ ইউ টু। কাব্যের মুখে এই ভালোবাসার স্বীকারোক্তি শুনে তিতলির মাথার পুরনো একটি প্রশ্ন আবারও চড়া দিয়ে উঠল। সেই চকলেটের প্যাকেটটা হাতে নিয়ে বলল, আপনাকে অনেক আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, মনে আছে? আপনি কিভাবে আমার ভালোবাসায় আছাড় খেয়ে পড়েছিলেন? সেদিন বলেছিলেন পরে বলবেন, তারপর তো আর বললেনই না। আজ বলুন। বলতে হবে? হ্যাঁ, কোনো বাহানা চলবে না। আচ্ছা তাহলে শোনো, তোমাকে ভালোবাসতে আমাকে আসলে খুব বেশি বেগ পোহাতে হয়নি।
আমাদের বিয়ে ঠিক পরের দিন রাতে আমরা যে মার্কেটে গিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, মনে আছে। সেদিন তুমি সন্ধ্যায় যখন গাল ফুলিয়ে ছলো নয়নে আমার দিকে তাকিয়েছিলে, ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বুকের ভেতর একটা তীব্র ঘূর্ণিঝড় বয়ে গেছে, যা আমার ভেতরে চেনা জগৎটাকে এক নিমেষে ওলট পালট করে দিয়েছিল। তারপর আমি অনেক চেষ্টা করেছি নিজের অনুভূতিটাকে ইগনোর করতে, কিন্তু কখন যে মনটা তোমার কাছে হেরে গেল আমি নিজেও জানি না। কাব্যের এই গভীর ও অকপট স্বীকারোক্তি শুনে তিতলি লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। কাব্য এবার তিতলির গালে শেষবার চুমু খেয়ে সরাসরি তার বাড়ন্ত পেটের উপর ঠোঁট ছুঁয়ে পরম মমতায় বলল, তুমি এবার আরাম করে চকলেট খাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। তিতলি শুধু মাথা নাড়ল। কাব্য বাথরুমের দিকে যেতে তিতলি পরম তৃপ্তিতে চকলেটের প্যাকেটটা খুলল। মাত্র 2 থেকে 3 কামড় দিয়েছে। ঠিক তখনই তার পাশের মোবাইলটা তীব্র শব্দে বেজে উঠল। তিতলি চকলেটটা পাশে রেখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আম্মু ফোন করেছে। সে খুশি মনে কলটি রিসিভ করলো, কিন্তু ওপাশ থেকে মায়ের বলা প্রথম কয়েকটি বাক্য শুনতেই তিতলির মুখের সমস্ত হাসি এক পলকে মিলিয়ে গেল। তার পুরো চেহারা গম্ভীর ও শক্ত হয়ে উঠল। এই কাজটা তোমরা ঠিক করলে আম্মু? আমার সাথে যা করেছো আমার বোনের সাথেও তোমরা সেটাই করলে, কিন্তু কেন? আমরা মেয়েরা কি তোমাদের কাছে এতটাই বোঝা ছিলাম? এসব কি বলছিস মা? বাবা কি কখনো সন্তানের খারাপ চায়? তুই কি কাব্যের সংসারে সুখে নেই? আমরা কি তোকে খারাপ জায়গায় বিয়ে দিয়েছি? সবাই কাব্য ভাই হয় না আম্মু। আমার কপাল ভালো ছিল বলে আমি ভালো মানুষ পেয়েছি। তার মানে এই না যে পৃথিবীর অন্য সব মানুষও ভালো হবে। অন্তত এই বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে আমাকে তো একটাবার জানাতে পারতে। আমি কি তোমাদের কাছে এতটাই পর হয়ে গেছি? এসব উল্টোপাল্টা কি বলছিস তুই? তাহলে আর কি বলবো? চেনা নেই জানা নেই হঠাৎ একটা ছেলের সামনে এনে নিজের ছোট মেয়েটার বিয়ে দিয়ে দিলে। এত কিসের তাড়া ছিল তোমাদের? অন্তত ছেলেটার খোঁজ খবর তো ভালো করে নেওয়া যেত। আর বিয়ে দেওয়ার আগে তার বিয়াকে কি একটাবারও জিজ্ঞেস করেছিলে তার মতামত? আমার তো মনে হয় না করেছো। ওকে জিজ্ঞেস করার কি আছে? ও কি আমাদের চেয়ে বেশি বুঝে? আর ওর যদি কাউকে পছন্দ থাকতো ওকে আমাদের বলতে না? রাগে ক্ষোভে তিতলির মাথা যেন ফেটে যাচ্ছিল। সে কান্না ভেজে গলায় বলল, সিরিয়াসলি আম্মু, একটা মেয়ের নিজের বিয়েতে মত দেওয়ার অধিকার অবশ্যই আছে। ওকে অন্তত একটাবার জিজ্ঞেস তো করতে পারতো তুমি। তার বিয়ে এখন কোথায়? হ্যাঁ, ওকে ঘরে? ওর শ্বশুর বাড়ি। তিতলি যেন একের পর এক বজ্রপাতের ধাক্কা খাচ্ছিল। একে তো হুট করে পাত্রপক্ষ এসে দেখে গেল, তার উপর কোনো কিছু না ভেবে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, আর এখন শুনছে মেয়েটাকে শ্বশুর বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে। তিতলি আর নিজের রাগ ধরে রাখতে পারল না। রাগের মাথায় সে ফোনটা কেটে দিল, কারণ সে ভালো করেই জানে এই মুহূর্ত কথা বাড়ালে সে মায়ের সাথে এমন কিছু বলে ফেলবে যা পরে আর ফিরিয়ে নেওয়া যাবে না। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলেই তিতলি ডুকরে কেঁদে উঠল। ঠিক তখনই কাব্য বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছিল। তিতলিকে ওভাবে কাঁদতে দেখে সে প্রায় ছুটে ওর কাছে এলো এবং অত্যন্ত অস্থির গলায় বলল, কি হচ্ছে তিতলি? বেশি পেন হচ্ছে? চলো এখনো ডাক্তার কাছে যাই। তিতলি কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমরা কি মা বাবার কাছে এত বড় বোঝা ছিলাম কাব্বু? আমার সাথে রাগ করে না হয় আব্বু আমার বিয়ে হুট করে দিয়ে দিয়েছিল, কিন্তু আমার নিষ্পাপ বোনটার কি দোষ ছিল? ওর জীবনে এত বড় একটা সিদ্ধান্ত কেন এত তাড়াতাড়ি নেওয়া হলো? ওর বিয়ে কেন এত তাড়াতাড়ি দেওয়া হলো? মেয়েটার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সব এক সেকেন্ডে ধূলিসাৎ করে দিল ওরা। কাব্য চরম আশ্চর্য হয়ে তিতলিকে নিজের থেকে একটু ছাড়িয়ে নিয়ে বলল, কার বিয়ের কথা বলছো তুমি? কার বিয়ে হয়েছে? তার বিয়া আজ নাকি কোনো এক পাত্রপক্ষ ওকে দেখতে এসেছিল। ছেলে ব্যাংকে চাকরি করে, ব্যাস এইটুকুই। আব্বু ছেলের এই হালকা খোঁজ খবর নিয়ে তার বিয়াকে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এমনকি আজই নাকি ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। না জানি আমার বোনটা কেমন আছে, ওর মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে আমি জানি না। তিতলি কাব্যের বুক ভিজিয়ে কাঁদছে। তীব্র কান্নার বেগে তার শরীরটা কাঁপছে, কিন্তু কাব্যের মন তখন অন্য এক আশঙ্কায় স্তব্ধ হয়ে গেছে। তার কানে শুধু একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে, তার বিয়ে হয়ে গেছে। তাহলে ইফাত কি এই খবরটা জানে? আর ও যদি জেনে থাকে তবে ওর এখন কি অবস্থা? কথাটি ভাবতেই কাব্যের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে এক ঢোক শুকনো গিলল। কাব্য পরম যত্নে
তিতলির চোখ দুটো মুছে দিয়ে ধীর স্বরে বলল, তোমার কেঁদো না তিতলি, শান্ত হও, আমি আসছি। কথাটা বলেই কাব্য এক মুহূর্ত সময় নষ্ট না করে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল ইফাতের ফ্ল্যাটের উদ্দেশ্যে। তিতলি নিজের কান্না ভুলে কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কাব্যের চোখে মুখে এত অস্থিরতা কেন? সে কাঁদলে কাব্য তো কখনো তাকে একা ফেলে এভাবে যায় না। তবে আজকে এমন হলো যে কাব্য তাকে এভাবে রেখে ঝড়ের বেগে বেরিয়ে গেল। কাব্য অস্থিরতায় ইফাতের দরজার কলিং বেলটা বারবার বাজিয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। কিছুক্ষণ পর দরজা খুললেন ইফাতের আম্মু তাহমিনা বেগম। ওনার চোখের কোণে লেগে থাকা জল আর কান্নার লালচে ভাব দেখে কাব্য যা বোঝার বুঝে গেল, নিশ্চিত বড় কোনো বিপর্যয় ঘটে গেছে। কাব্য তাহমিনা বেগমকে সান্ত্বনা দেওয়ার সময়টুকু পেল না। সে দ্রুত পায়ে ইফাতের রুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজাটা খোলাই ছিল। ভেতরে তাকাতেই কাব্যের চোখ ছানা বড়া হয়ে গেল। ঘরের ভেতরে আসবাবপত্র, বই, খাতা, শোপিস সব কিছু লণ্ডভণ্ড হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে মনে হচ্ছে রুমের ওপর দিয়ে কোনো প্রলয়ঙ্কারী সুনামি বয়ে গেছে। আর সেই ধ্বংসস্তূপের ঠিক মাঝখানে খাটের এক কোণে শরীর এলিয়ে চোখ বন্ধ করে মূর্তির মতো পড়ে আছে ইফাত। কাব্য খুব ধীর পায়ে নিঃশব্দে ওর সামনে গিয়ে দাঁড়ালো। আলতো হাতে ওর কাঁধ স্পর্শ করলো। কারোর হাতে স্পর্শ পেতে ইফাত চোখ মেলে তাকালো। ইফাতের সে রক্তবর্ণ জল ভারাক্রান্ত চোখ দুটোর দিকে চাকাতেই কাব্যর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যে ছেলেকে সে আজ পর্যন্ত জীবনের এত বড় বড় ঝড়ের মধ্যেও কখনো কাঁদতে দেখেনি, যে ছেলে যে কোনো কঠিন আঘাতকেও এক চিলতে হাসির আড়ালে উড়িয়ে দিত, আজ সে ইফাত কাঁদছে। তুই ঠিকই বলছিলি কাব্য, আমি ওর কিশোরী বয়সের একটা সাময়িক আবেগ ছিলাম। ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তবে কিভাবে পারলো অন্য একটা পুরুষের নামে কবুল বলতে? ওর কি একবার বুকটা কেঁপে ওঠেনি? ও কি একটিবারের জন্য আমার কথা ভাবেনি? আমার ভালোবাসা কি এতটাই সস্তা ছিল? কথাটা শেষ করতে ইফাত এক বুক হাহাকার নিয়ে বুনো হাসিতে ফেটে পড়ল। কাব্যর মনের এই তীব্র দহন স্পর্শ অনুভব করতে পারছিল। ঠিক এই মুহূর্তে ইফাতকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ তার জানা ছিল না। দুনিয়ার সব সান্ত্বনাই এখন অর্থহীন। কাব্য শুধু নিস্তব্ধ হয়ে ইফাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং শান্ত গলায় বলল, যা হয় ভালোর জন্যই হয়। দেখিস, তোর জীবনের সঠিক মানুষটা একদিন আসবে, আর সে এসে তোর জীবনের এইসব ক্ষত পরম যত্নে সারিয়ে দেবে। কাব্য নিজেই জানে না যে সে কি করছে, তবে সে এতটুকু বোঝে যে কোনো উপায়ে ইফাতকে এই চরম মানসিক বিপর্যয় টেনে তুলতে হবে। ভেঙে পড়া দুর্বল ইফাতকে সে চেনে না, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হয়ে যেতে দেখে কি কোনো মানুষ ভালো থাকতে পারে? আর যদি তিতলি তার জীবন থেকে এভাবে হারিয়ে যেত, তবে কি এই কাব্য বেঁচে থাকতো? কথাটা মাথায় আসতেই কাব্যের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আর এখানে ইফাত তো ঠিক সেই জীবন্ত নরকটাই ভোগ করেছে। মনে হচ্ছে কাব্য, তুই বলতে ভালোবাসা মানুষের জীবনে নাকি মাত্র একবারেই আসে। হ্যাঁ, আমার জীবনেও একবারে এসেছিল, কিন্তু আমি ওকে ধরে রাখতে পারলাম না। পাওয়ার পর হারানোর যন্ত্রণাটা যে কত তীব্র তা আমি কাকে বোঝাবো? ইফাত আর নিজের ভেতরের এই পাথর চাপা কষ্ট করে ধরে রাখতে পারল না। সে কাব্যকে জড়িয়ে ধরে বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠল। কাব্য, আমার বুকটা ফেটে যাচ্ছে। এই তীব্র যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? এই কাব্য, তুই তো সব পারিস। কাব্য, আমাকে আমার তাবরিয়াকে এনে দে না। ওকে ছাড়া প্রতিটা নিঃশ্বাস যে বিষের মতো ঠেকেছে। প্লিজ ওকে একবার এনে দে। কাব্য চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তার নিজের ভেতরেও তীব্র ক্ষোভ আর রাগে ফেটে যাচ্ছিল। ইচ্ছে করছিল সমাজের সব নিয়ম কানুন ভেঙে তার বিয়াকে ছিনিয়ে এনে ইফাতের সামনে দাঁড় করিয়ে বলতে, এনে তোর তার বিয়া, এবার শান্ত হ আর কান্না থামা। কিন্তু বাস্তবতা বড় কঠিন। আজ এই সমাজ আর নিয়তির সামনে কাব্য নিজেকে ভীষণ অসহায় ও নিরুপায় আবিষ্কার করলো। কোনো রকমে সেই উন্মাদ প্রায় ইফাতকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে অবশেষে নিজের বাসায় ফিরে এলো কাব্য।
আসার সময় সে তাহমিনা বেগমকে তার বিয়ার আর ইফাতের ব্যাপারে সব বলে এসেছে। অতিরিক্ত ক্ষোভে তাহমিনা বেগম তার বিয়ারকে অনেক অভিশাপও দিয়েছেন, কিন্তু কাব্য তাকে ভুলিয়ে শান্ত করে এসেছে। ঘরে ফিরতে দেখলো তিতলি গভীর উদ্বেগ নিয়ে তার জন্য অপেক্ষা করছে। কাব্য ঘরে ঢুকতে সে সামনে এসে দাঁড়ালো। তিতলি কিছু জিজ্ঞেস করার আগেই কাব্য কিছুটা সময় নিয়ে ইফাত আর তার বিয়ার মধ্যকার সম্পর্কের কথা এবং ইফাতের বর্তমান অবস্থার কথা খুলে বলল। সব শোনার পর তিতলি ধপ করে বিছানায় বসে পড়ল। চোখের পলকে দুটো মানুষের জীবন এভাবে তছনছ হয়ে গেল আর সে কিছুই জানতে পারল না। তিতলি আর নিজেকে ধরে রাখতে না পেরে তখনই তার বাবার নাম্বারে কল লাগালো। ওপাশ থেকে কল রিসিভ হতে তিতলি নিজের সমস্ত জমানো ক্ষোভ উগরে দিয়ে বলল, এটা কি করলেন আব্বু? তার বিয়াকে এভাবে হুট করে বিয়ে দিয়ে দিলেন? তার বিয়ে আর ইফাত ভাইয়ের মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেটা জানার পরে আপনি কিভাবে এই অন্যায়টা করতে পারলেন? কি বলছিস এসব তিতলি? ইফাত আর তাবরিয়ার সম্পর্ক ছিল? কই, তাবরিয়া তো আমাকে কোনো দিন কিছু বলেনি। ও যদি আমাকে বিয়ের আগে একটি বড় জানাতো আমি কি মানা করতাম? ইফাত তো অনেক ভালো ছেলে, আমি সানন্দে রাজি হতাম, কিন্তু ও তো কিচ্ছু বলেনি। আপনাদের এত কিসের তাড়া ছিল আব্বু? ওকে কেন এক্ষুনি বিয়ে দিতে হলো? আপনারা এই কাজটা একদম ঠিক করেননি আব্বু, একদমই ঠিক করেননি। তিতলি আর কিছু বলতে পারল না। হঠাৎ করেই তার চোখের সামনে চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেল। মাথাটা তীব্রভাবে চক্কর দিয়ে উঠল। কাব্য পাশে দাঁড়িয়েছিল, সে তৎক্ষণাৎ তিতলিকে নিজের শক্ত বাহুর ডোরে আগলে নিল। ফোনটা কেটে দিয়ে তিতলিকে বিছানায় শুয়ে দিয়ে উদ্বেগে বলল, প্লিজ তিতলি, একদম প্রেশার নিও না। এই মানসিক চাপ তোমার আর আমার বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। রিল্যাক্স, শান্ত হও। তিতলির চোখ বন্ধ করে শুয়ে রইল। তার মনে হতে লাগলো চারপাশের এই চেনা জগৎটা হঠাৎ করেই যেন ভীষণ বিষাক্ত আর অচেনা হয়ে উঠেছে। দেখতে দেখতে আরো মাস কেটে গেল। একদিন হঠাৎ করে তিতলির তীব্র ব্যথা উঠল। কাব্য কাল বিলম্ব না করে ফারদিনা শেখ, তাহমিনা বেগম এবং ইফাতকে সাথে নিয়ে ওকে হাসপাতালে নিয়ে এলো। ততক্ষণে তিতলির বাবা মাকেও খবর দেয়া হয়েছে এবং ওরাও হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিতলিকে যখন স্ট্রেচারে করে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কাব্যের পুরো শরীর ভয়ে ও উত্তেজনায় কাঁপছিল। তার পা দুটো যেন অবশ হয়ে আসছিল। করিডোরে দাঁড়িয়ে থাকা ইফাত কাব্যের পিঠে হাত রেখে আশ্বাসের সুরে বলল, আল্লাহর উপর ভরসা রাখ কাব্য, সব ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না। কাব্য করিডোরের একটি চেয়ারে বসে পড়ল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওটির ভেতরে মেয়েটা না জানি কত কষ্ট পাচ্ছে। এসব চিন্তা করতে করতে তার মাথা যেন ছিঁড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য প্রান্ত দিয়ে হন্তদন্ত হয়ে তার বিয়া এসে প্রবেশ করলো। বোনের এই অবস্থার কথা জানতে পেরে সে ছুটে এসেছে, কিন্তু দ্রুত পায়ে ওটির দিকে এগিয়ে আসতে গিয়েই হঠাৎ তার চোখ পড়ল করিডোরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইফাতের ওপর। ইফাতকে দেখা মাত্রই তার বিয়ার পা দুটো যেন মাটির সাথে লক হয়ে গেল। ইফাতের দৃষ্টিও তখন তার বিয়ার ওপর গিয়ে পড়েছে। মেয়েটাকে দেখে তার বুকের ভেতরটা এক তীব্র মোচড় দিয়ে উঠল। তার বিয়ার সেই আগের গোল গাল চঞ্চল চেহারাটা আর নেই। মাত্র কয়েক মাসেই সে যেন অনেকটা শুকিয়ে গেছে। চোখের নিচে স্পষ্ট কালো দাগ পড়েছে। ইফাত আর নিজেকে ভেতরে পুরনো ক্ষতকে তাজা করতে চাইল না। সে তৎক্ষণাৎ তার বিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল এবং ওকে পাশ কাটিয়ে দ্রুত করিডোরের শেষ মাথায় জানালার দিকে চলে গেল। তার বিয়া কাব্যের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পেল না। সে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর এক অদৃশ্য টানে নিজের পা দুটোকে ইফাত যেদিকে গেছে সেদিকে চালিত করত। কিছুটা সামলে যেতেই দেখলো ইফাত পকেটে হাত গুজে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার বিয়া ধীর পায়ে ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। কেমন আছেন? যেমন রেখে গিয়েছিলি ঠিক তেমনই আছে। ইফাতের এই সংক্ষিপ্ত ও ধুরো সত্য উত্তরের পর তার বিয়া আর কোনো কথা খুঁজে পেল না। দুজনের মাঝে এক পিনপথর নীরবতা বিরাজ করতে লাগলো। ইফাত বুঝতে পারলো এই গুমোট পরিবেশে আর বেশিক্ষণ থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই সে
তারবিয়ার দিকে একটি বারের জন্য না তাকিয়ে পেছন ফিরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তারবিয়া পেছন থেকে ভাঙা গলায় ডেকে উঠল। আপনি কেন আমার হলেন না ইফাত? ইফাতের পা দুটো থমকে গেল। সে পেছনে না ঘুরেই অত্যন্ত শান্ত গম্ভীর স্বরে বলল, আমি তো তোমারই ছিলাম তাবরিয়া, কিন্তু তুমি তো আমাকে কোনোদিন নিজের করে চাওনি, তাই আমি আর তোমার হতে পারিনি। আসলে কি তারবিয়া কোনো দিন ইফাতকে ভালোবাসেনি? যদি ভালো নাই বাসতো তবে আজ অন্য একজনের বিবাহিত স্ত্রী হওয়ার পরও কেন সে নিজের মনের মণিকোঠায় ইফাতকে এত যত্ন করে লুকিয়ে রেখেছে? কেন দিন রাত ভুলে তার এই অবুঝ মন শুধু ইফাতের স্মৃতি নিয়ে পড়ে থাকে? অন্য একজনের স্ত্রী হয়ে ইফাতের কথা ভাবা যে চরম পাপ তা সে জানে, তবুও কেন তার স্বপ্নে তার ভাবনায় শুধু এই একটা মানুষই বারবার দৃশ্যমান হয়, যাকে ছুঁয়ে দেখার সাধ্যটুকু আজ তার নেই। আপনি নিশ্চয় আমাকে অভিশাপ দেন, তাই না? ইফাতের ঠোঁটের কোণে এক চিলতে স্নান হাসি ফুটে উঠল। সে সামনের দিকে পা বাড়াতে বাড়াতে শেষবারের মতো বলল, পৃথিবীর সব সুখ আলতা হয়ে তোমার গায়ে মেখে যাক, আর দুঃখগুলো আমার মতো তোমার জীবন থেকে চিরতরে মিলিয়ে যাক। ইফাত চোখের আড়াল হতেই তারবিয়া আর নিজের শরীরে ভর ধরে রাখতে পারল না। সে করিডোরের মেঝেতেই হাঁটু ভেঙে বসে পড়ল। নিজের ভেতরের সমস্ত জমে থাকা কান্না ও হাহাকার ডুবরে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি কেন আপনাকে আমার করতে পারলাম না ইফাত? এই অপরাধবোধ যে আমাকে আজীবন তিলে তিল করে কুড়িয়ে কুড়িয়ে খাবে। আপনার এই নিঃস্বার্থ ভালোবাসা কেন আমার ভাগ্যে লেখা হলো না? আমি কেন সেদিন আব্বুকে আপনার ব্যাপারে কিছু বলতে পারলাম না? আমি সুখে নেই ইফাত, আমি বিন্দুমাত্র সুখে নেই। আপনার দেওয়া স্মৃতিরা আমাকে প্রতিটা সেকেন্ড পুড়িয়ে ছারকার করে দিচ্ছে। আমি যে আপনার ভালোবাসার কাঙ্গাল। এত পাপ নিয়ে আমি কিভাবে বাঁচবো ইফাত, কিভাবে বাঁচবো? তারবিয়ার এই বুক ফাটা আর্তনাদ হসপিটালের প্রতিটি দেয়াল শুনল, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ সেখানে ছিল না। ঠিক তখনই তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। তারবিয়া কোনো রকমে চোখের জল মুছে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে তার শাশুড়ি অত্যন্ত কর্কশ গলায় বললেন, বৌমা, তুমি এখন কোথায়? আম্মু, আমার আপু ডেলিভারি প্লেন উঠেছে, তাই আমি হাসপাতালে আছি। কেন? তোমাকে কেন সেখানে যেতে হবে? তুমি গেলে কি তোমার বোনের বাচ্চা তাড়াতাড়ি হয়ে যাবে? এসব ফালতু বাহানা বাদ দিয়ে এক্ষুনি বাসায় এসো। কিন্তু মা, আপুর... কোনো কিন্তু নয়, আমি যা বলেছি তাই। এক্ষুনি হাসপাতাল থেকে বের হও এবং বাড়ির দিকে রওনা দাও। খট করে কলটা কেটে গেল। তারবিয়া শূন্য দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর এক বুক দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত ও ভারী পায়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। কি চরম দুর্ভাগ্য, সে নিজের বোনটাকে একটি বারের জন্য দেখতে পারল না। মানুষ এত বড় দুর্ভাগ্য নিয়ে জন্মায় কিভাবে? কিছুক্ষণ পর ওটির দরজা খুলে গেল। একটি তোয়ালেতে জড়ানো দুটি ফুটফুটে অত্যন্ত ছোট ছোট বাচ্চাকে নিয়ে নার্স কাব্যের সামনে এসে দাঁড়ালো। কাব্য এতক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল। নার্সকে আসতে দেখে সে শান্ত দৃষ্টিতে বাচ্চাদের দিকে তাকালো। তার হৃদয়ের ভেতর তখন আনন্দের এক প্রলয়ঙ্কারী ঝড় বইছে। নার্স হাসি মুখে একটি বাচ্চাকে কাব্যের দিকে এগিয়ে দিতে কাব্য অত্যন্ত সতর্ক ও কাঁপা কাঁপা হাতে সেই তুলতুলে নরম পুচকো শরীরটাকে নিজের কোলে তুলে নিল। বাচ্চার সেই নরম স্পর্শ কাব্যের শরীরে যেন এক তীব্র বিদ্যুৎ তরঙ্গের মতো ছড়িয়ে পড়ল। এক ফোঁটা তাজা রক্ত, এক টুকরো জীবন্ত প্রাণ, এটা তারই অংশ, তারই সন্তান। কাব্যের চোখ ফেটে দু ফোঁটা আনন্দের জল গড়িয়ে পড়ল বাচ্চার গরম গালে। সে বাচ্চার কপালে গভীর ভালোবাসায় একটি চুমু খেলো এবং পরম শ্রদ্ধায় তার কানের কাছে গিয়ে মধুর স্বরে আজান দিল। তারপর সে বাচ্চাটিকে ফারদিনা শেখের কোলে দিয়ে পরম মমতায় দ্বিতীয় বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিল। আল্লাহ তাকে দুটো ফুটফুটে পুত্র সন্তান দিয়েছেন। আম্মু দেখো, আমার টুনি পাখির ছানা, আমার বাবা, আমার সন্তান। ঠিক তখনই কাব্যের পকেটে থাকা মোবাইল ফোনটি বেজে উঠল। সে পকেট থেকে মোবাইল বের করে দেখলো ইফাত কল করেছে। কাব্য চারদিকে তাকিয়ে দেখলো করিডোরে ইফাত নেই।
ওটির দরজা খোলার পর থেকে সে যে কখন চলে গেছে কাব্য খেয়ালই করেনি। কাব্য মনে মনে ভাবলো ইফাত যখন জানতে পারবে যে তার দুটো ফুটফুটে ভাতিজা হয়েছে, সে নিশ্চয়ই খুশিতে পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলবে। তার সে মলিন ঠোঁটে আবার চিরচেনা চঞ্চল হাসিটা ফিরে আসবে। কাব্য অত্যন্ত আনন্দিত মনে কলটা রিসিভ করে কানে কাছে নিল। হ্যালো ইফাত, দেখ ভাই, আমার বলা প্রথম কয়েকটি শব্দ শুনতেই কাব্যের মুখের কথা মাঝপথে আটকে গেল। তার পুরো শরীর এক নিমিষে বরফের মতো জমে গেল। সে যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানে এক মূর্তির মতো স্থানও হয়ে রইল কয়েক সেকেন্ড। পরক্ষণেই তার হাড় হিম করা ঘোর কাটতে সে কোলে থাকা বাচ্চাটিকে দ্রুত তাহমিনা বেগমের কোলে ফিরিয়ে দিল এবং নিজের শরীরের সমস্ত শক্তি এক করে করিডোর বেয়ে বাইকের বাইরের দিকে তীব্র দৌড় লাগালো। কাব্যের এমন উন্মাদ প্রায় দৌড় দেখে ফারদিনা শেখ ও তাহমিনা বেগম চরম আতঙ্কিত হয়ে পড়লেন। কোথায় যাচ্ছিস কাব্য, কি হয়েছে? কিন্তু কাব্যের কানে তখন কোনো শব্দই পৌঁছাচ্ছিল না। সে লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে পাগলের মতো নিচে নামতে লাগলো। হসপিটালের মেইন গেট দিয়ে নিচতলায় আসতে কাব্যের পা দুটো হঠাৎ করেই থমকে গেল। তার ঠিক সামনে হসপিটালের জরুরি বিভাগের সামনে একটি স্ট্রেচারের ওপর পড়ে আছে ইফাতের রক্তাক্ত শরীর। তার পুরো শরীর রক্তে ভেসে গেছে, চেনা চেহারাটা চেনার উপায় নেই। কাব্য জানতে পারল কয়েক মিনিট আগে হসপিটালের সামনে রাস্তা পার হওয়ার সময় এক উন্মাদ ও নিয়ন্ত্রণহীন ট্রাক এসে ইফাতকে সজোরে ধাক্কা দিয়ে চলে গেছে। আর তার পরপরই পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী গাড়ি তার পা ও শরীরের উপর দিয়ে চলে যায়। কাব্য অত্যন্ত ধীর কাঁপা কাঁপা পায়ে স্ট্রেচারের দিকে এগিয়ে গেল। তার নিজের শরীর আর তার নিয়ন্ত্রণে ছিল না, তবুও সে বহু কষ্টে নিজেকে টেনে নিয়ে গেল তার প্রাণের বন্ধুর পাশে। মনে প্রশ্ন জাগলো, আমার বন্ধুটা বেঁচে আছে তো? পরক্ষণেই ভাবলো, না না, আমি এসব কি ভাবছি, ইফাতের কিচ্ছু হতে পারে না। তখনই জরুরি বিভাগের একজন সিনিয়র ডাক্তার দ্রুত ছুটে এসে ইফাতের পালস, হার্টবিট এবং চোখ পরীক্ষা করলেন। কাব্য ডাক্তারের দিকে তাকিয়ে বলল, ও ঠিক আছে তো? হি ইজ নো মোর। ডাক্তারের সেই শেষ বাক্যটি শোনা মাত্রই কাব্যের চারপাশের চেনা পৃথিবীটা যেন এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। এক প্রান্তে নতুন দুটি প্রাণের আগমন ঘটল, আর অন্য প্রান্তে আরেকটি তাজা ও পবিত্র প্রাণ নিয়তির নিষ্ঠুর পরিহাসে চিরতরে হারিয়ে গেল। কাব্য ডাক্তারের কলার চেপে ধরল, রক্তচক্ষু ওনার দিকে নিক্ষেপ করে চিৎকার করে বলল, কিসে ডাক্তার আপনি? হ্যাঁ, আমার ভাইকে বলছেন ও মরে গেছে? ওর কিচ্ছু হতে পারে না। ও তো আমাকে বলেছে শেষ বয়সেও আমার পাশে থাকবে, আমাকে আগলে রাখবে। ইফাত কখনো নিজের কথা খেলাপ করে না। আপনি আবার চেক করুন, আমি জানি আমার ভাইয়ের কিচ্ছু হয়নি। আপনি শান্ত হন, আমি চেক করছি। কাব্য কলার ছেড়ে দিল। ছাড়া পেতেই ডাক্তার আবারও চেক করলো, কিন্তু আশানুরূপ কিছুই বলল না। তিনি আবারও দুদিকে মাথা নাড়েন। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে কাব্যর। মন বারবার চিৎকার করে বলেছে এটা যেন স্বপ্ন হয়, কিছুতেই যেন বাস্তব না হয়। কাব্য দুর্বল পায়ে এগিয়ে গেল ইফাতের লাশের সামনে। পরম যত্নে মাথায় হাত বুলিয়ে বলল, আমার সাথে নাটক করছিস তাই না? খুব ব্যথা করছে না? খুব কষ্ট হচ্ছে? চিন্তা করিস না, আমি ডাক্তারকে বলছি তোকে এখনো ঠিক করে দেবে, তোর সব ব্যথা চলে যাবে। এবার চোখটা খোল, অনেক মজা হয়েছে, এখন এসব ভালো লাগছে না। এই চোখ খোল বলছি, খোল। একদম জ্বর পাতারা করবি না, তোর বেমানি সহ্য করার ক্ষমতা আমার নেই। দেখ আমি কাঁদছি, তোর জন্য কাঁদছি। খুব মজা পাচ্ছিস তাই না? তোর মতো বেইমান আল্লাহ আর কারো জীবনে না পাঠাক। বেইমান। আজ কাব্য পাগলের মতো করছে। এত কিছু বলার পরও ইফাতকে উঠতে না দেখে বড় বড় শ্বাস ফেলল কাব্য। ইফাতের রক্তমাখা কলার ছেড়ে নমনীয় স্বরে বলল, কি করলে উঠবি তুই? তার বিয়েকে চাই তোর? ঠিক আছে, আমি তোকে তোর তার বিয়ে এনে দেব, তুই যা বলবি তাই করব। তবু শুধু একবার চোখ খুল ভাই, শুধু একবার হেসে বল, এসব তো সাজানো নাটক বই কি কিছুই নয়। আমি হার মানছি তোর কাছে, এবার অন্তত চোখ খোল। বিশ্বাস কর, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, নিজেকে পাগল পাগল লাগছে। এই তুই না সবসময় আমাকে সামলাতিস, তবে আজ কি হলো? আজ কোনো কিছু বলছিস না? আর কোনোদিন তোকে বকা দিব না, মারবো না, তবুও ফিরায় প্লিজ। কাব্য এবার ফ্লোরে বসে পড়ল। চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়েছেন। ততক্ষণে ফারদিনা শেখ ও তাহমিনা বেগম চলে এসেছেন সেখানে। নিজের ছেলের এরকম করুণ অবস্থা দেখে পাথর বনে গেলেন তাহমিনা বেগম। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারলেন না তিনি।
শুধু দাঁড়িয়ে রইলেন। কাব্য ওনাদের দেখতে পেয়ে দ্রুত উঠে এগিয়ে এসে তাহমিনা বেগমের কোল থেকে নিজের ছেলেকে বুকে জড়িয়ে আবারও ইফাতের কাছে ফিরে গেল। ইফাতকে দেখিয়ে বলল, তুই না ওদের জন্য অপেক্ষা করছিলে, এখন করে নিবি না? ওদের না নিজে দলে নিতে চেয়েছিস, নিজের নেওয়াটা বানাতে চেয়েছিস, তবে এখন কোনো চুপ করে ঘুমিয়ে আছিস। তবে কি আব্বুর মতো তুই আমার সাথে প্রতারণা করলি? আব্বুর পাগলামি আর প্রলাপ শুনে ফারদিনা শেখ বুঝে গেলেন। তিনি অপর বাচ্চাটাকে বুকে শক্ত করে চেপে ধরে কেঁদে দিলেন। তাহমিনা বেগম ইফাতের কাছে এসে কাপা স্বরে বললেন, আমার ছেলেকে এভাবে কেন শুয়ে রেখেছ? ওর কত রক্ত যাচ্ছে দেখতে পাচ্ছ না? এই কাব্য, আমার ছেলেকে এইখানে কেন ফেলে রেখেছিস? কি হয়েছে ওর? কাব্য শুধু দুদিকে মাথা নাড়ালো। তাহমিনা বেগম চিৎকার করে হাউমাউ করে কেঁদে উঠলেন। তাহমিনা বেগম অতিরিক্ত মানসিক চাপে সেখানে জ্ঞান হারালেন। কাব্য কেবল শান্ত নির্জীব দৃষ্টিতে ইফাতের নিথর দেহের দিকে তাকিয়ে রইল। ইফাতের মৃত্যুর সংবাদ শুনে নোয়াখালী থেকে ছুটে এসেছে ওর বাবা। একমাত্র ছেলেকে হারিয়ে ওনারা দিশেহারা। তাহমিনা বেগম এ নিয়ে 4 বার অজ্ঞান হয়েছে। তিতলি এক কোণে বসে চোখের পানি ফেলছে। কি থেকে কি হয়ে গেল? ইফাতকে শেষ গোসল করানো হলো, কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় শোয়ানো হলো। কাব্য বাচ্চা সমেত খাটিয়ার কাছে এলো। ছোট্ট প্রাণটাকে ইফাতের গাল স্পর্শ করিয়ে বলল, খুব ইচ্ছে ছিল ওদের কোলে নেওয়ার, কিন্তু সে সময় তো আর হলো না। তার আগে তো বেমানি করে চলে গেলে ওদের না হয় ওর চাচুর শেষ এবং প্রথম স্পর্শ লাগিয়ে দিলাম। সময় এসেছে ইফাতকে তার শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার। কাব্য খাটিয়ার এক সাইড কাঁধে নিল। পেছনে ইফাতের বাবা আর দুজন সন্তানের খাটিয়ার কাঁধে নেওয়ার মতো কষ্ট হয়তো আর কিছুই নেই। ওদিকে ইফাতের মা গগন বিদারী চিৎকারে উপস্থিত সকলের বুক ফেটে যাচ্ছে। অবশেষে দাফন শেষ হলো। কাব্য ইফাতের কবরের মাটি স্পর্শ করে ভাঙা স্বরে বলল, ভালো থাকিস। অতঃপর কবরের সাইডে টাঙিয়ে দেয়া হলো মৃত ইফাত আহমেদ, বাবা ইসহাক আহমেদ। মৃত্যু 22/8/2021। 5 বছর পর বাচ্চাদের খিলখিলে হাসিতে ভরে উঠেছে চারপাশ। ভিডিও কলে তারবিয়ার সাথে কথা বলছে তিতলি। 2 ছেলের নাম সারহান শেখ কিয়ান ও শেহরাজ শেখ তাহান। তাহান বেশ চঞ্চল আর কিয়ান কিছুটা ঠান্ডা স্বভাবের। তাহান কিয়ান খেলতে খেলতে কিছুটা দূরে যেতেই তারবিয়া ইতস্তত করে জিজ্ঞেস করলো, হ্যাঁ কর। তিতলি এক মুহূর্তের জন্য স্তব্ধ হলো, শুকনো ঢোক গিলে বলল, ইফাত ভাইয়া। তিতলি নীরব হয়ে গেল। এখন কিভাবে বলবে ইফরাত ভাইয়া সেদিন রাতেই এই দুনিয়া মায়া ত্যাগ করেছে। যার যাওয়ার সে তো চলেই গিয়েছে। এখন সে চায় না সত্যিটা জেনে ওর বোনটা ভেঙে পড়ুক। নিজের মনকে শক্ত করে তিতলি বড় মিথ্যেটা বলেই ফেলল, উনি আর এখানে থাকেন না। 3 বছর আগে বউ বাচ্চা নিয়ে আমেরিকা চলে গেছেন। ভাইয়ার মেয়েটা তো কিউট হয়েছে। অকপটে মিথ্যেটা বলেই দিল তিতলি। এত বড় মিথ্যে বলে মনটা কিছুতেই ভালো লাগছে না, কিন্তু কিছুই করার নেই। সে চায় তার বোনটা অন্তত ভালো থাকুক। এমনিতেও শ্বশুরবাড়ির মানুষ কেমন যেন, স্বামীটাও তেমন শান্তি দেয় না তার বিয়াকে। বোনটার কষ্ট দেখলেই তিতলি হু হু করে কাঁদে। এর কথা শুনে তার বিয়ার ঠোঁটে বিষাদময় হাসি ফুটে উঠল। যাক, অন্তত লোকটা সুখে তো আছে। কিন্তু কেন যেন ইরফাতের সুখে তাবরিয়ার সহ্য হচ্ছে না। সে চাপা কান্নাটা গিলে বলল। তিতলি পড়ল বিপাকে। এখন কি বলবে? এত বছর তারবিয়া এই ব্যাপারে তিতলিকে কিছু জিজ্ঞাসা করেনি না। এখানে বেড়াতে এসেছে, মাঝে মাঝে আসে, তবে থাকে না। বিকেল হলেই চলে যায়। ফ্ল্যাট থেকে তেমন বের হওয়া হতো না। তারবিয়ার শাশুড়িটা ওকে আসতে দেয় না। তিতলি কথা ঘোরানোর জন্য বলল, চুলায় তরকারি বসিয়েছিলাম, পুড়ে যাচ্ছে মনে হয়। তোকে পরে কল করছি কেমন? তারবিয়ার উত্তরের অপেক্ষা করলো না সে, তাড়াতাড়ি কলটা কেটে দিল। কল কেটেই যেন হাঁফ ছেড়ে বাঁচল। কবর জিয়ারত করে কাব্য রাস্তায় নেমেছে। কাব্যর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তিতলি ভুইয়া। সেদিনের সেই মেয়েটা কাব্যের নাম জানতে চেয়েছিল। তিতলি চলে যেতে থাকা কাব্যের পিছনের দিকে তাকিয়ে স্নান হেসে বলল, সেই ক্লাস 8-এ থাকতে প্রথম দেখাতেই আপনার উপর পিছলে পড়েছিলাম। দিন রাত আপনাকে নিয়েই স্বপ্ন বুনতাম, অথচ নিষ্ঠুর নিয়তির পরিহাস দেখুন। একবার নিজের ভালোবাসার কথাটা বলার সুযোগও আমার হলো না। আপনিও কোনোদিনও আমার ব্যাপারে জানলেন না। সব তিতলি ভাগ্যবতী হয় না। আপনার স্ত্রী ভাগ্যবতী আপনাকে পেয়ে, আর আমি স্বামীর অত্যাচার আর বাবা মায়ের অবহেলায় জীবন পার করছি। আমার ভাগ্যে আপনি থাকতে পারতেন না কাব্য?
আমার সকল দুঃখ মুছে দিতে পারতেন না? ভালোবাসার চাদরে মুড়িয়ে এই নিষ্ঠুর দুনিয়া থেকে আমায় বাঁচাতে পারতেন না? তিতলি চোখের পানি মুছে আবারও সেই নরকে পা বাড়ালো, যেখানে তার সমস্ত সুখ চিরতরে বিলীন হয়ে গেছে, তার স্বামীর বাড়ি। কিছুক্ষণ পরে কাব্য বাসায় ফিরে এলো। কাব্যকে দেখে কিয়ান ও তায়ান দৌড়ে এলো। ছেলেদের দেখে কাব্য মুচকি হেসে কোলে তুলে নিল। এক পাশে কিয়ানো, অপর পাশে তায়ানকে। পাপা, ইফাত চাচ্চুর সাথে দেখা করে এসেছো? হ্যাঁ। পাপা, ইফাত চাচু আমাদের কাছে কেন আসবে না? উনি কি আসবেন না? আমাদের সাথে কখনো খেলবেন না? কাব্য ওদের দুজনকেই চুমু দিয়ে বলল, তোমাদের চাচ্চু যেখানে আছেন সেখানে থেকে কেউ কখনো ফিরে আসতে পারে না। কেন, ওনাকে কি পোষা ম্যান আটকে রেখেছে? ঠিক তখনই তিতলি খন্তি সমেত ওদের কাছে এলো। কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আমার ফ্রিজ থেকে চকলেট কে চুরি করেছে? কিয়ান, তাহান নিজেদের ছোট ছোট আঙ্গুল কাব্যের মুখে দিকে তাক করে একসঙ্গে বলল। পাপা, কাব্য কিছুটা ভ্যাবাচাকা খেলো, বউয়ের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো বউ, আমি চুরি করিনি। তিতলি নাকের পাটন ফুলিয়ে বলল, যে চুরি করেছো কান খুলে শুনে নাও। পরের বার এই কাজ করলে হাত পা বেঁধে কেঁচো রান্না করে খাইয়ে দেব। কথাগুলো বলেই তিতলি অকপটে রাগ দেখিয়ে চলে গেল। তিতলি যেতেই কাব্য ভ্রু কুচকে বলল, আমি চকলেট চুরি করছি। ইয়ান তায়ান মাথা নিচু করে বলল, সরি পাপা। ইটস ওকে, বাট আর কখনো মিথ্যা বলবে না, ওকে? ওকে। রাত 1টা। কাব্যের চোখে ঘুম নেই। সে বারান্দার রেলিং নিয়ে চেয়ারে বসে আছে, দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ। ঠিক তখনই তিতলি এসে ওর গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, ঘুম নেই? না। কাব্য তিতলির হাত টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, যেদিন প্রথম রান্না করেছিল মনে আছে? সেদিন কিচেনে যা হয়েছিল সেটা তোমার স্বপ্ন না সত্যি ছিল। আর তোমাদের বাড়িতে যেদিন প্রথম গিয়েছিলাম সেদিন রাতে তোমার ঘুমের মধ্যে অস্বস্তি হচ্ছিল। কেন জানো? কারণ আমি তোমাকে আমার উষ্ণ ছোঁয়ায় আলিঙ্গন করেছিলাম। তিতলি চোখ বড় বড় করে বলল, আপনি তো শিয়ানা গো। আমার মতো ভোলা ভালা মানুষটাকে এভাবে বোকা বানালেন আপনি। তুমি তো এমনিতেই বোকা, নতুন করে বোকা বানাবো? চুপ থাকুন, আমি এখনই বোকা না। হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই জানি। কাব্য হাসলো। তিতলি ওর বুকে মাথা এলিয়ে দিয়ে বলল, একটা আবদার করলে রাখবেন? আপনার জন্য জান কুরবান। আবদার কেন, আদেশ করেই দেখুন। তিতলি হেসে ফেলল, নিজের দৃষ্টি মহাশূন্যে রেখে বলল, একটা গান শোনাবেন প্লিজ? কাব্য কিছুক্ষণ চুপ থেকে গলায় সুর টেনে গাইল। তুমি আমার অনেক শখের, খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল। আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশ স্বপ্ন নীল। তিতলি চোখ বন্ধ করে কাব্যের সুমধুর স্বর শুনল। কাব্য নিজের গান থামিয়ে পূর্ণিমার চাঁদের আলোতে তিতলির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আমার হৃদয়ের একমাত্র সুলতান তুমি, আমার অসীম ভালোবাসার একমাত্র অংশীদার তুমি। তুমি আমার ছোট্ট টনি পাখি, যার একমাত্র নীর আমার অন্তঃস্থল। আমার 3 কবলের পূর্ণাঙ্গ তুমি। এই কাব্যের তিতলি, ভালোবাসা প্রিয়তম, যে ভালোবাসায় কোনো খাদ নেই আর নাচে কোনো মাপকাঠি।